আমি আবার নিয়ে এলাম তোমাদের পছন্দের অন্যতম রহস্যবেদী কিরিটি রায়কে, যাকে সৃষ্টি করেছিলেন ডক্টর নিহার রঞ্জন গুপ্ত, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1911 সালের 6 জুন এবং তার মহাপ্রয়াণ ঘটে 1986 সালের 20 ফেব্রুয়ারি। আজ আমি গল্পটি সংগ্রহ করেছি কিরিটি অমনিবাস ত্রয়োদশ খণ্ড থেকে, যে বইটি প্রকাশনার দায়িত্বে ছিলেন অমর সাহিত্য প্রকাশন। এদের সকলের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা নিবেদন করে শুরু করছি আজকের গল্প, রক্তের দাগ। ফিরতে ফিরতে রোজই রাত হয়ে যায়, কখনো 11:30, কখনো রাত 12টাও বেজে যায়। আজও রাত হয়ে গিয়েছিল, বোধহয় রাত 12টা বেজে গিয়েছিল। হাত ঘড়ির দিকে না তাকিয়েও বুঝতে পারছিল সুদীপ। বাড়ির প্রায় কাছাকাছি যখন এসেছে, সেই শব্দটা কানে এলো সুদীপের, একটা জুতো পায়ে হাঁটার শব্দ। শব্দটা কানে যেতেই থমকে দাঁড়ালো সুদীপ। আজও আশ্চর্য, সঙ্গে সঙ্গে পিছনের শব্দটা থেমে গেল, আর কারো হেঁটে আসার শব্দ শোনা যাচ্ছে না। সুদীপ জানে আবার সে হাঁটতে আরম্ভ করলেই পেছনে সেই শব্দটা শোনা যাবে। প্রথম প্রথম অতটা ভাবায়নি সুদীপকে, ভেবেছে কেউ তার পিছনে পিছনে হেঁটে আসছে। দুদিন ধরে ওই একই শব্দ শুনে শুনে তৃতীয় দিন থেকে ঘুরে দাঁড়িয়ে দেখবার চেষ্টা করেছিল কে তার পিছনে পিছনে হেঁটে আসছে অত রাত্রে, কিন্তু কাউকে সে দেখতে পায়নি। যতদূর দৃষ্টি চলে একেবারে ফাঁকা রাস্তাটা। ছোট শহর, কলকাতা থেকে বেশি দূর নয়, গোটা তিনেক স্টেশন মাত্র। বাঁধানো রাস্তাটা সোজা স্টেশন থেকে কিছু দূরে এসে ডাইনে একটা বাঁক খেয়ে সোজা চলে এসেছে তার বাড়ির দিকে। স্টেশন থেকে 1.5 মাইলের বেশি হবে না। আগে রাস্তার দুপাশে কোনো আলোর তেমন ভালো ব্যবস্থা ছিল না। 10-15 হাত দূরে দূরে মিউনিসিপ্যালিটির লাইট পোস্ট, তাও বেশিরভাগ দিন বাল্ব ফিউজ হয়ে যাওয়ায় আলোই জ্বলত না। ইদানিং সমরেন্দ্রবাবু স্থানীয় এমএলএ হওয়ায় মধ্যে মধ্যে কয়েকটা লাইট পোস্ট বসাবার পর বেশ আলো থাকে রাস্তাটায়। পথে যেতে যেতে দুপাশে কিছু ঘর বাড়ি ও দোকানপাট আছে, কিন্তু অত রাত্রে কোনো বাড়ির আলো জ্বলে না, দোকানপাটও বন্ধ হয়ে যায়, রাস্তাটাও একেবারে নির্জন হয়ে যায়। বোধহয় একমাত্র সুদীপই শেষ ট্রেনের যাত্রী। লোকাল ট্রেন ওই সময় থাকে না, রাত 11টায় শেষ লোকাল ট্রেনটা চলে যায়। পরের জংশন স্টেশনে রেলগাড়িটা থামে, সেই গাড়িতেই ফিরে সুদীপ পিছু হেঁটে আসে জংশন থেকে, নচেত ফিরবার অত রাত্রে আর কোনো উপায় নেই। জংশনটা মাইলখানেক দূরে, তাদের স্টেশনের আর জংশনের মাঝামাঝি জায়গাটা। আজ দিন 10 হলো ওই শব্দটা শুনছে সুদীপ। স্পষ্ট মনে আছে সুদীপের, খুনের মামলায় আদালতে সাক্ষী দেবার পর যেদিন সে ফিরে আসছে, সেই দিনই প্রথম ওই জুতো পায়ের শব্দটা সে শুনতে পেয়েছিল। তারপর থেকে প্রতি রাত্রেই সে শুনছে ওই জুতো পায়ে চলার শব্দটা। সুদীপ বোধহয় অভ্যাস মতোই হঠাৎ থেমে আজও পিছন পানে ফিরে তাকালো একবার। না, কেউ নেই। যতদূর দৃষ্টি চলে রাস্তাটা একেবারে ফাঁকা, জনপ্রাণী নেই। তবু আজ দাঁড়িয়ে থাকে সুদীপ রাস্তার দিকে তাকিয়ে। আজ আবার রাস্তার কয়েকটা আলো জ্বলছে না, কেমন একটা আধো আলো আধো ছায়া থমথম করছে। হঠাৎ সেই আধো আলো আধো ছায়ার মধ্যেই দুটো যেন নীল আগুনের মার্বেল ভেসে উঠল। নীল আগুনের মার্বেল দুটো এগিয়ে আসছে তার দিকে। এমনিতে ভীতু নয় সুদীপ, কিন্তু ওই মুহূর্তে হঠাৎ যেন তার সমস্ত শরীর কাঠ হয়ে যায়, শক্ত হয়ে যায়। হঠাৎ আবার নীল আগুনের মার্বেল দুটো অদৃশ্য হয়ে গেল, দপ করে যেন নীল আগুনের মার্বেল দুটো নিভে গেল। শীতের রাত, তবু সুদীপের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। কোথাও কিছু নেই, যতদূর দৃষ্টি চলে একটা আলো ছায়ার থমথমানি। নিশ্চয়ই ভুল দেখেছি সুদীপ, চোখের ভুল। সুদীপ আবার চলতে শুরু করে, সঙ্গে সঙ্গে আবার সেই শব্দ। হেঁটে হেঁটে কেউ যেন আসছে তার পিছনে পিছনে, ঠিক তার পিছনে। হাসুক, সুদীপ আর থামবে না, পিছন ফিরে তাকাবে না। সুদীপ চলার গতি বাড়িয়ে দিল।
বাড়ির সামনাসামনি পৌঁছে দেখে জানালা পথে ঘরে আলোর ধারা। ঘরে আলো জ্বলছে। রমা জেগে আছে তার জন্য আজও। প্রথম প্রথম রমা বলতো, ইদানিং এত রাত করে ফেলো কেন? একটু তাড়াতাড়ি ফিরতে পারো না আগের মতো? কাজ শেষ হবে তবে তো আসবো, এখন অনেক বেশি কাজ, সুদীপ বলতো। কি এমন কাজ যে তোমার রাত দুপুর গড়িয়ে যায়? একা তুমি ছাড়া বোধ হয় কেউই এত রাতে আর এদিকে ফেরে না। সুদীপ কোনো জবাব দেয় না, চুপ করে রমার কথাগুলো শুনে যায়। জামাকাপড় খুলে বাথরুমে গিয়ে ঢোকে। কনকনে ঠান্ডা তোলা ড্রামের জলে ওই রাত্রে স্নান করে। কতদিন বলেছে রমা, অভিযোগ তুলেছে সুদীপের অত রাত করে বাড়ি ফেরা নিয়ে, কিন্তু এখন আর বলে না। বোধহয় অভ্যস্ত হয়ে গিয়েছে রমা ব্যাপারটায়, কিংবা হয়তো বুঝতে পেরেছে রমা রাত করে বাড়ি ফেরার ব্যাপারে সুদীপকে বলে কোনো লাভ নেই। সুদীপ তার কথায় কান দেবে না। অথবা রমাই হয়তো সুদীপকে একই কথা বলে বলে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছে। হনহন করে হেঁটে এসে সুদীপ দরজার সামনে দাঁড়ালো, এবং আজ বেল বাজাবার আগেই দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে রমা। রমা কোনো কথা বলল না, দরজা খুলে দিয়ে ভিতরে চলে গেল। সুদীপ কিন্তু তক্ষুনি ভিতরে প্রবেশ করল না। দরজার উপর দাঁড়িয়ে পশ্চাতে যতদূর দৃষ্টি চলে তাকিয়ে দেখতে লাগলো, কিন্তু কিছু তার চোখে পড়ল না। শীতের মধ্যরাত্রে রাস্তাটা খাঁ করছে, কোনো জনপ্রাণীর চিহ্ন মাত্র চোখের দৃষ্টিতে পড়ে না। তবু কয়েকটা মুহূর্ত সুদীপ সামনের রাস্তাটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ রমার কণ্ঠস্বরে চমকে ফিরে তাকালো। রমা যেন কখন এসে আবার তার পাশে দাঁড়িয়েছে। বলল, কি দেখছো? না, কই কিছু না তো। তবে অমন করে দেখছিলে কি? চলো ভিতরে চলো, সুদীপ বললে। মনে মনে একটা হিসাব করছিল সুদীপ। কথাটা আজই তার মনে হয়েছে সর্বপ্রথম। ঠিক 10 দিন ধরে রাত্রে বাড়ি ফেরবার সময় সে ওর পশ্চাতে পদশব্দটা শুনছে। ঠিক 10 দিন। 15ই নভেম্বর আজ। 3, 4 ও 5ই নভেম্বর পরপর 3-3টে দিন সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতে তাকে সাক্ষ্য দিতে হয়েছিল তপন ঘোষের হত্যার ব্যাপারে। আদালতের রায় বের হয়েছে কিনা জানে না সুদীপ, কোনো খোঁজ রাখেনি। তবে এটা সে বুঝেছিল, তার সাক্ষ্যের পর বিজিতের ফাঁসি হবে না। সোমনাথ ভাদুরী সেই রকমই বলেছেন, এবং সে সাক্ষ্য না দিলে হয়তো বিজিতের ফাঁসি হতো। কারণ মৃতের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহটার সামনে সেও পড়েছিল জ্ঞান হারিয়ে। হাতের মুঠোর মধ্যে তার যে পিস্তলটা ছিল, সেই পিস্তলের চেম্বারে 5টি গুলি ছিল, একটি ছিল ফাঁকা। এবং ব্যালিস্টিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে সেই পিস্তল থেকেই গুলি ছোড়া হয়েছিল, এবং যে গুলিটা মৃতদেহকে ভেদ করে গিয়ে পাশের দেওয়ালে বেঁধেছিল, সেটা ওই পিস্তল থেকেই যে ফায়ার করা হয়েছিল তাও প্রমাণিত হয়েছিল। মৃণালের পাশের ঘরের লোকটি অবিনাশ সেন ও মেয়েটি মিনতি, তারাও সাক্ষ্য দিয়েছিল আদালতে। সন্ধ্যার কিছু পরে মৃণাল নামে মেয়েটির ঘরে তারা বিজিত মিত্রকে ঢুকতে দেখেছে। বিজিত মিত্র নাকি প্রায়ই মৃণালের ঘরে আসত, ঘন্টা 2-3 থাকত। আরও প্রমাণিত হয়েছিল বিজিত মিত্র তপন ঘোষের সঙ্গে চোরা কারবার করত, এবং মধ্যে মধ্যে মৃণালের ঘরে ওরা দুজনে কখনো একা কখনো একত্রে যাতায়াত করত। মৃণালের কিন্তু কোনো সন্ধান পাওয়া যায়নি। সুদীপ সাক্ষ্য দিয়েছিল আদালতে শতপ্রবৃত্ত হয়ে। যে রাত্রে দুর্ঘটনা ঘটে সে রাত্রে ওই পল্লীর সামনে দিয়ে সে ও বিজিত মিত্র একত্রে ফিরছিল। হঠাৎ দুজন লোক তাদের আক্রমণ করে, বিজিতের মাথায় একটা ভারী বস্তু দিয়ে আঘাত করে। বিজিত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। সুদীপ ছুটে পালায় প্রাণ ভয়ে। কিছুদূর গিয়ে একটা গলির মুখে দাঁড়িয়ে সে দেখে যে লোক দুটো বিজিতের জ্ঞানহীন দেহটা একটা গাড়িতে তুলে নিয়ে চলে গেল। রাত তখন 1:45। কাজেই রাত 12:30 নাগাদ যদি মৃণালের ঘর থেকে পিস্তলের আওয়াজ শোনা গিয়ে থাকে, এবং ময়নাতদন্তে যদি প্রমাণিত হয়ে থাকে রাত 12টা থেকে 12:30টার মধ্যে কোনো এক সময় গুলির আঘাতে তপন ঘোষের মৃত্যু হয়েছে, সেক্ষেত্রে তপন ঘোষের হত্যাকারী বিজিত মিত্র হতেই পারে না। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স যেমন তার বিরুদ্ধে নেই, তেমনি আছে রিজনেবল ডাউট। সুদীপ মকদ্দমার রায় বের হয়েছে কিনা জানে না, কিন্তু বিজিত মিত্র যে দোষী সাব্যস্ত হবে না সোমনাথ ভাদুরীর কথায় সেটা সে বুঝেছিল। তাছাড়া মৃণাল নামক মেয়েটির সন্ধান আজও পাওয়া যায়নি, একমাত্র হয়তো যে ছিল প্রত্যক্ষ সাক্ষী। স্নান ও আহারাদির পর সুদীপ জানালার সামনে ইজি চেয়ারটায় গা এলিয়ে একটা পাতলা শাল গায়ে দিয়ে বসে বসে সিগারেট টানছিল।
আজ রাত আরও বেশি হয়েছে, বোধ করি রাত 2টো। রমা রান্নাঘরের কাজ সেরে এসে পাশে দাঁড়ালো। কি হলো, শুতে যাবে না? বসো রমা, তোমার সঙ্গে কথা আছে। আমার বড্ড ঘুম পাচ্ছে। ঘুম পাচ্ছে? হ্যাঁ, দাঁড়াও আসছে। সুদীপ পাশের ঘরে গেল। আলমারি খুলে একটা স্মাগল করা স্কচ হুইস্কির ছোট চ্যাপ্টা বোতল থেকে 2টো গ্লাসকে হুইস্কি ঢালল। একটু জল মেশালো কুঁজো থেকে। পরে ফিরে এলো গ্লাস 2টো হাতে পাশের ঘরে। নিজে একটা গ্লাস নিয়ে অন্য গ্লাসটা রমার দিকে এগিয়ে দিল সুদীপ। নাও, এটা খেয়ে নাও। কি এটা? খেয়ে ফেলো। না, বলো কি? বিষ নয়, খাও। রমা আর আপত্তি জানায় না। এক চুমুক গ্লাসটা শেষ করে ফেলে। গলার ভেতরটা জ্বলে ওঠে। মাগো, কি এটা? তুমি ওকে মদ খাওয়ালে? মধ্যে মধ্যে খাওয়া ভালো। ভালো? হ্যাঁ, শরীরের উপকার হয়। ডাক্তাররা বলেন অ্যালকোহল ইজ দ্য বেস্ট ফুড। রমার মাথাটা তখন যেন ঝিমঝিম করছে। আমার বোধহয় নেশা হচ্ছে, রমা বলল। সুদীপ বলল, কিছু হবে না, অতটুকু হুইস্কিতে নেশা হয় না কারো। কিছুক্ষণ বাদেই সব ঠিক হয়ে যাবে, দেখো। বসো ওই চেয়ারটায়। রমা বসলো সামনের চেয়ারটার উপরে। রমার বুকটা গরম গরম লাগছে, কান দুটো। জানো রমা, আজ কদিন ধরে দেখছি বাড়ি ফেরার পথে কে যেন আমাকে ফলো করে। ফলো করে তোমায়? হ্যাঁ। কে ফলো করে তা জানি না। দেখতে পাওনি লোকটাকে? না। তবে বুঝলে কি করে ফলো করছে কেউ তোমাকে? করে, আমি জানি। কিন্তু কেই বা তোমায় ফলো করবে, আর কেনই বা করতে যাবে? হয়তো। কি? কেউ কিছু বলতে চাই আমায়। কে আবার কি বলতে চাইবে তোমাকে? আর যদি বলতেই চাই তো সামনাসামনি এসে বললেই তো পারে। ফলো করবার কি দরকার? আমার কি মনে হয় জানো রমা? কি? তপন ঘোষ আমাকে কিছু বলতে চায়। তপন ঘোষ? কে সে? আমার সঙ্গে লোকটার পরিচয় ছিল, মানে তাকে আমি চিনতাম। তা তার সঙ্গে একদিন দেখা করে কথাটা জিজ্ঞাসা করলেই পারো। তার যে কোনো উপায় আর নেই। উপায় নেই? কেন? রমা বিস্ময়ের সঙ্গেই যেন তাকায় সুদীপের মুখের দিকে। না, তপন ঘোষ 3 মাস হলো মারা গিয়েছে পিস্তলের গুলিতে। কি বলছো তুমি আবোল তাবোল? এই দেখো রমা, আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। আমি ঠিকই বলছি, এ তপন ঘোষ ছাড়া আর কেউ নয়। রমা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, রাত অনেক হয়েছে, এবারে ছবি চলো। আর এক পেগ হুইস্কি খাবে রমা? না। একটা কথা ভাবছি রমা। কি? কলকাতায় একটা ফ্ল্যাট কিনবো। ফ্ল্যাট কিনবে কলকাতায়? কি বলছো? রমার কণ্ঠে বিশ্বাস স্পষ্ট হয়ে ওঠে। অত টাকা তুমি পাবে কোথায়? ফ্ল্যাট আমি দেখেছি, এখন 1010 মতো দিতে হবে। তারপর বাকি 40,000 টাকা মাসে মাসে 30টা ইনস্টলমেন্টে সে হয়ে যাবে। কিন্তু এই 10,000 টাকা কোথা থেকে আসবে? রমা আবার প্রশ্ন করে। ব্যাংকে কিছু আছে, কিছু ফিক্সড ডিপোজিট তোমার নামে আছে, আর বাকিটা ধার করবো বন্ধু বান্ধবদের কাছ থেকে। না না, এই তো বেশ আছি আমরা। ফ্ল্যাট নিয়ে কি হবে? ফ্ল্যাটটা দেখলে তোমার খুব পছন্দ হবে, দেখো। বালিগঞ্জে, একেবারে স্টেশনের কাছাকাছি, 7 তলার উপরে। হু হু করে বাতাস বইতে থাকে সর্বক্ষণ। রাত্রে ট্রেনের শব্দ শুনতে পাবে। ট্রেন আসছে যাচ্ছে। না, ওসব ধার কর্যের মধ্যে যেও না। সত্যি রমা, তোমার কোনো অ্যাম্বিশন নেই। আমি কিন্তু ফ্ল্যাটটা কিনবো ঠিক করেছি। দেখো, ধার কর্যের মধ্যে যেও না। চলো সইগে। সুদীপ গা ঝাড়া দিয়ে উঠে পড়ল। বিছানায় শুয়ে সুদীপের ঘুম আর আসে না। অন্ধকারে বালিশে মাথা রেখে সামনের খোলা জানালাটার দিকে চেয়ে থাকে। সব টাকাটাই অবশ্যই সে নগদ এক্ষুনি দিয়ে দিতে পারে, কিন্তু তাহলে টাকাটার সোর্স নিয়ে গোলমাল বাঁধবে। ব্যাংকে মাত্র 1,000 আছে, আর ফিক্সড ডিপোজিটে আছে 1,500। হিসাবে মেলাতে পারবে না। বন্ধু বান্ধবের কাছ থেকে আর কত সে ধার পেতে পারে? বড়জোর 1,000-2-3। অথচ তার অফিসের ড্রয়ারের মধ্যে কর করে 40,000 টাকার নোট রয়েছে। ওই 40 আর ফিক্সড ডিপোজিটের 5, ব্যাংকের 3, মাত্র 1,002 টাকা বেশি। সে তো অফিস থেকেই লোন পেতে পারে, কিন্তু হিসাব মেলাতে পারবে না। 40,000 টাকা ধার দেবে কে তাকে? মাত্র তো 300 টাকা মাস মাইনে তার। না, রমা ঠিকই বলেছে,
ফ্ল্যাট কেনার এখন দরকার নেই। ওই সময় আবার মনে পড়ল বিজিত মিত্রর কথা। কাল একবার অফিসের পর বিজিতের অ্যাডভোকেট সোমনাথ ভাদুরীর সঙ্গে দেখা করবে। লোকটার সামনে গিয়ে দাঁড়ালেই যেন বুকের মধ্যে কেমন দুপ দুপ করতে থাকে। সুদীপ শুনেছে ক্রিমিনাল সাইডের একজন বাঘা অ্যাডভোকেট সোমনাথ ভাদুরী। চশমার পুরু কাচের মধ্যে দিয়ে লোকটা যখন তাকায় মনে হয় যেন অপরপক্ষের পেট থেকে কথা টেনে বের করবেন। রোমস জোড়া ভ্রু, বয়স প্রায় এখন 70-এর কাছাকাছি। মাথার সব চুল সাদা হয়ে গিয়েছে। বেটে খাটো মানুষটা। কথা বলার সময় ডান হাতে ধরা পেন্সিলটা 2 আঙুলের সাহায্যে মধ্যে মধ্যে নাচান। ভরাট ভারী গলা। কথা বললে মনে হয় যেন একটা জালার ভিতর থেকে কথাগুলো গম গম করে বের হয়ে আসছে। সুদীপের সাক্ষ্য দেবার কথাটা শুনে মানুষটা এমনভাবে তার দিকে তাকিয়েছিল যেন সুদীপ কত বড় অপরাধ করে ফেলেছে। আপনি সাক্ষ্য দেবেন? আগে মানে হঠাৎ যেন তোতলাতে শুরু করেছিল সুদীপ সেদিন। কি নাম আপনার যেন বললেন? রমাস ভ্রু যুগলের নিচে চশমার পুরু লেন্সে ওধার থেকে তাকালেন সোমনাথ ভাদুরী। সুদীপ রায়। নিহত তপন ঘোষকে আপনি চিনতেন? প্রশ্ন এলো যেন তীক্ষ্ণ ছুরির ফলার মতো। বিদ্ধ করল সুদীপকে। না, তবে আসামি বিজিত মিত্রকে চিনি। চেনেন? কতদিনের পরিচয় আপনাদের? তা বলতে পারেন অনেক দিনের। বিজিত তপন ঘোষকে মারেনি, মানে হত্যা করেনি। হত্যা করেনি? না, আমার সব কথা শুনলেই বুঝতে পারবেন স্যার। ব্যাপারটা সব সাজানো বলেই আমার মনে হয়। বলতে চান কনকক্টেড? হ্যাঁ, মানে কিরকম? সুদীপ তখন আদালতে যা পরে বলেছিল সেই কথাগুলো সোমনাথ ভাদুরীকে বলল। মন দিয়ে সুদীপ এই সব কথা শুনলেন সোমনাথ ভাদুরী। তা এসব কথা আগে পুলিশকে জানাননি কেন? ভয়ে। কি বললেন? ভয়ে? হ্যাঁ, বুঝতেই তো পারছেন, খুনের মামলা। এইসব মামলায় কে আর জড়িয়ে পড়তে চায় বলুন স্যার? তবে আজকেই বা বলতে চান কেন? একজন নির্দোষীর ফাঁসি হবে। রমস ভ্রুর তলায় পুরু লেন্সের ওধার থেকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। অতঃপর সোমনাথ ভাদুরী সুদীপের মুখের দিকে। সুদীপের ওই মুহূর্তে মনে হয়েছিল সেই দৃষ্টির মধ্যে যেন সন্দেহ, অবিশ্বাস আর আপাদমস্তক জরিপ করে চলেছে। পাবলিক প্রসিকিউটর অম্বিকা সান্যাল তার জেলার মুখে দাঁড়াতে পারবেন না। তিনিই আপনাকে পোস্টমর্টেম করবেন। বাঘা বাঘা সাক্ষীও তাঁর জেলার মুখে নার্ভ হারায়। যা সত্যি তাই বলবো, ভয় পাবো কেন? আপনি বলুন না স্যার। ঠিক আছে, আদালতে একটা এফিডেভিট করতে হবে। যা করবার আমিই করব। আপনার ঠিকানাটা রেখে যান। সময় মতো সমন পাবেন। সমন? হ্যাঁ, সাক্ষীর সমন যাবে আদালত থেকে। আপনার ঠিকানাটা বলুন। সুদীপ তার অফিসের ঠিকানায় দিয়ে এসেছিল। চলে আসবার আগে সোমনাথ আবার শুধিয়েছিলেন, শেষ পর্যন্ত পিছিয়ে যাবেন না তো? না না। সাক্ষীর কাঠগড়ায় দণ্ডায়মান সুদীপ রায়কে সরকার পক্ষের কৌশলী অম্বিকা সান্যাল রীতিমতো প্রশ্নে প্রশ্নে পর্যুদস্ত করেছিলেন। অম্বিকা সান্যাল প্রথমেই প্রশ্ন করেছিলেন, আপনি তো আদালতে জবানবন্দি দিয়েছেন বিজিত মিত্র আসামির মাথার পশ্চাৎ দিক ঘেঁষে আঘাত করবার সঙ্গে সঙ্গে তিনি মাটিতে জ্ঞান হারিয়ে পড়ে যান, আর আপনি ছুটে পালান। হ্যাঁ। ছুটে কতদূর পালিয়েছিলেন? সামনেই একটা গলির মধ্যে। সেটা ঘটনাস্থল থেকে কত দূরে? 7-8-10 হবে। সেই গলি থেকেই আত্মগোপন করে দেখি ব্যাপারটা, যে ওরা বিজিতকে একটা গাড়িতে তুলে নিয়ে চলে যায়। অত রাত্রে আপনারা কোথা থেকে ফিরছিলেন? আপনি আগে বলেছেন রাত তখন 2টো হবে। অফিসের ইয়ার এন্ডিংয়ের সময়। অনেক রাত পর্যন্ত তখন কাজ করতে হতো আমাদের। কাজ সারতে সারতে প্রায় 1:30টা হয়ে যায়। ট্রাম, বাস, ট্যাক্সি তখন কিছুই ছিল না, তাই হেঁটে ফিরছিলাম দুজনে। আপনি জানেন কি তপন ঘোষের সঙ্গে বিজিত মিত্র চোরা কারবারে জড়িত ছিল? না। আদালতে তা প্রমাণিত হয়েছে। আপনারা এক অফিসে একই ডিপার্টমেন্টে এতদিন কাজ করেছেন, এত পরিচয় ছিল তার সঙ্গে আপনার, অথচ এই কথাটা জানতেন না। জানতেন, সবই জানতেন, প্রকাশ করেননি কখনো। ওই সময় সোমনাথ ভাদুরী বলে উঠেছিলেন, অবজেকশন ইয়োর অনার। জজ সাহেব কিন্তু অবজেকশন নাকচ করে বলেছিলেন, প্রসিড মিস্টার সান্যাল। তারপরেই প্রশ্ন করেছিলেন অম্বিকা সান্যাল,
যে পথ দিয়ে আদালতে ফিরছিলেন সেদিন আপনারা দুই বন্ধু নিশ্চয়ই জানতেন তার কাছাকাছি একটা কুখ্যাত পল্লী এবং সেখানে মৃণাল নামে বারবণিতা থাকত। সেখানে বিজিতবাবুর রীতিমতো যাওয়া আসা ছিল। না, আমি জানতাম না। জানতেন না? না। ওই পথ দিয়ে আপনি আগে আর কখনো যাতায়াত করেছেন? ঠিক মনে করতে পারছি না, বোধহয় আগে কখনো যাইনি। ওই রাত্রেই তাহলে প্রথম? বলতে পারেন তাই। বিজিতবাবু বলেছিল ওই পথটা শর্টকাট হবে শিয়ালদহে যেতে, তাই ওই পথে যাচ্ছিলাম। অত রাত্রে তাহলে ঠিকভাবে রাস্তার নামটা বললেন কি করে, যদি ওই পথে কখনো আগে না গিয়ে থাকেন? বিজিত বলেছিল। তা অত রাত্রে শিয়ালদহের দিকে যাচ্ছিলেন কেন? মধ্যে মধ্যে ফিরতে বেশি রাত হলে ট্রেন থাকতো না, ট্রেনের লাইন ধরে আমি হেঁটে চলে যেতাম বাড়ি, তাই। কিন্তু বিজিতবাবু বাগবাজারে থাকতেন, তিনি ওই পথে যাচ্ছিলেন কেন? আমাকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে। আসলে সোমনাথ ভাদুরী বেশ করে তালিম দিয়েছিলেন সুদীপকে কয়েকদিন, নচেত সুদীপ নিঃসন্দেহে গোলমাল করে বসত জেলার মুখে। বিজিতের সঠিক সংবাদ পেতে হলে তাকে একবার ওই সোমনাথ ভাদুরীর কাছেই যেতে হবে। একবার জানা দরকার কোর্টের রায় বের হয়েছে কিনা, আর না বের হলে কবে বেরোবে বা বেরোতে পারে জানা প্রয়োজন। মৃণালের কথাও মনে পড়ে ওই সঙ্গে সুদীপের। মৃণালের ঘরে যে বিজিতে যাতায়াত ছিল সেটা সুদীপ জানত। একদিন সেও গিয়েছিল মৃণালের ঘরে, ওই বিজিতের সঙ্গেই। মৃণালকে সেও চিনত। অবশ্যই কথাটা সে বরাবর চেপে গিয়েছে জটিলতা এড়াবার জন্যই। বস্তুত আদালতে গিয়ে বিজিতের হয়ে সাক্ষ্য দেওয়ার কথা কখনো তার মনেও হয়নি। মামলায় জড়িয়ে পড়বার ভয়ে আদালতের ধার কাছ দিয়েও প্রথমটা সে যায়নি। না, ঘুম বোধহয় আজ আর আসবে না। সুদীপ শয্যার উপর উঠে বসল। কপালের পাশে শিরা দুটো তপতপ করছে। পাশে ছোট টুলটার উপর থেকে সিগারেটের প্যাকেটটা ও লাইটারটা তুলে নিল সুদীপ। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে লাইটারের সাহায্যে অগ্নিসংযোগ করল। সিগারেট টানতে টানতে মনের মধ্যে সুদীপের নানা কথা আনাগোনা করতে থাকে। আদালতে হলফ করে বলে এসেছে সে তপন ঘোষকে সে চিনত না। কথাটা সত্য মিথ্যা আজ আর অবশ্যই প্রমাণিত হওয়ার কোনো আশা নেই। তপন ঘোষ আজ মৃত। পোস্টমর্টেমের পর তার মৃতদেহটা কেওড়াতলায় পুড়িয়ে ফেলা হয়েছে। রাত হয়ে গিয়েছিল মৃতদেহটা শ্মশানে নিয়ে যেতে। তপনের পাড়া প্রতিবেশীরাই মৃতদেহটা শ্মশানে দাহ করতে নিয়ে গিয়েছিল। সন্ধ্যা থেকে সেদিন আকাশ কালো করে বৃষ্টি নেমেছিল, প্রবল বৃষ্টি। কেউ জানে না সুদীপ সর্বাঙ্গে একটা চাদর জড়িয়ে শ্মশানে গিয়েছিল। বাইরে একটা গাছের নিচে অন্ধকারে দাঁড়িয়েছিল, কেউ তাকে দেখতে পায়নি। হঠাৎ কে একজন তার পাশে এসে দাঁড়ালো, একটি স্ত্রীলোক, মাথায় দীর্ঘ গুণ্ঠন। প্রথমটায় সে জানতে পারেনি তার উপস্থিতি। জানতে পেরে কথা বলবার চেষ্টা করতেই স্ত্রীলোকটি সরে গিয়েছিল, চকিতে যেন অন্ধকারে মিলিয়ে গেল। পরে ব্যাপারটা নিয়ে সুদীপ কোনো রকম মাথা ঘামায়নি। সুদীপ সিগারেট টানতে টানতে সেই রাত্রের কথাটাই ভাবতে থাকে। পরের দিন অফিস ফেরতা সুদীপ সোমনাথ ভাদুরীর ওখানে গেল। সন্ধ্যা হয়ে গিয়েছে। বিরাট টেবিলটার উপর একরাশ কাগজপত্র ও মোটা মোটা আইনের বই ছড়ানো। ঠিক তার উল্টো দিকে একটা চেয়ারে বসেছিল আর একজন দীর্ঘকায় ব্যক্তি। চশমার আড়াল থেকে বুদ্ধিদীপ্ত অনুসন্ধানী চোখের দৃষ্টি যেন অন্তর্বিদ্ধ করে। মাথার চুলে বেশ পাক ধরেছে, মুখে একটা জ্বলন্ত সিগার, পরনে পায়জামা ও পাঞ্জাবি, গায়ে একটা দামি শাল জড়ানো। দুজনে মধ্যে মধ্যে কথা বলছিল। ভৃত্য হেসে ঘরে ঢুকল। বাবু, কি? একজন ভদ্রলোক দেখা করতে চান। কোথা থেকে আসছেন? কি নাম? নাম বললেন সুদীপ। নামটা শোনার সঙ্গে সঙ্গেই সোমনাথ ভাদুরী চোখের দৃষ্টি যেন তীক্ষ্ণ হয়ে ওঠে। বললেন, যা পাঠিয়ে দে। এদিক ওদিক তাকাতে তাকাতে সুদীপ এসে ঘরে ঢুকল। আসুন আসুন, সোমনাথ ভাদুরী বললেন। স্যার, একটা সংবাদ দিতে এসেছিলাম। কি সংবাদ? বিজিতের মামলার রায় কি? আজই বের হয়েছে রায়। বেকসুর খালাস পেয়েছেন আপনার বন্ধু। পেয়েছে? হ্যাঁ। সুদীপবাবু, বলুন। বিজিত বাবু যে অপরাধী আমি জানতাম, হঠাৎ বললেন সোমনাথ ভাদুরী। আগে থতমত খেয়ে যায় সুদীপ।
আপনি তাকে বাঁচিয়ে দিয়েছেন মিথ্যা সাক্ষী দিয়ে। না না, আমি আপনার স্টোরিটা আগাগোড়াই কনকক্টেড। আপনি নিশ্চয়ই ভাবছেন সব বুঝেও আপনাকে দিয়ে মিথ্যা সাক্ষ্য দেওয়ালাম কেন, তাই না? ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে তখন সুদীপ সোমনাথ ভাদুরীর মুখের দিকে, বোবা অসহায় দৃষ্টি। আপনি বলেছেন তপন ঘোষকে আপনি চিনতেন না, বাট আই এম শিওর আপনি তাকে চিনতেন, ভালো করেই চিনতেন। সুদীপ বোবা। আপনাকে আমি তবু সব জেনে শুনেও কেন আদালতে সাক্ষী দেওয়াতে নিয়ে গিয়েছিলাম জানেন? নট ফর ইউ। একটি নিরপরাধিনী মেয়ে আমাকে বাবা বলে আমার পায়ের উপর কেঁদে পড়ে তার স্বামীর প্রাণ বাঁচাতে বলেছিল বলে, শুধু সেই মেয়েটির জন্যই। যান, আর কখনো আমার ঘরের দরজা মারাবেন না, যান। সুদীপ উঠে দাঁড়িয়েছে ততক্ষণে। বুকটার মধ্যে তখন তার যেন হিম হয়ে গিয়েছে, গলাটা শুকিয়ে কাঠ। যান। সুদীপ ঘর থেকে বের হয়ে গেল। আর সেই দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ সোমনাথ ভাদুরী। তারপর একসময় ফিরে তাকালেন সোমনাথ ভাদুরী তার সামনে উপবিষ্ট ভদ্রলোকটির দিকে এবং বললেন, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন রায়মশাই, এই সেই লোক যার মিথ্যে সাক্ষ্যের জোরে শেষ পর্যন্ত মেয়েটি স্বামীকে আমি ফাঁসির দড়ি থেকে বাঁচাতে পেরেছি। নচেত আইন তাকে এমনভাবে কোণঠাসা করেছিল যে আমিও প্রায় হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। কিন্তু সত্যিই যদি জানতে পারতাম কে সে রাত্রে তপন ঘোষকে হত্যা করেছিল, সেটাই তো? কিরিটি বলল, হ্যাঁ রায়মশাই। আপনার কি মনে হয় বলুন আগে শুনি। আপনি নিশ্চয়ই একটা কিছু ভেবেছেন। আমার মনে হয়, বলুন। সে রাত্রে তপন ঘোষকে কে হত্যা করেছিল সম্ভবত সেটা ওই সুদীপ জানে। কেন কথাটা মনে হলো আপনার মিস্টার ভাদুরী? দেখুন রায়মশাই, সোমনাথ ভাদুরী বললেন, জীবনের অনেকগুলো বছর এই ক্রিমিনালদের নিয়ে ঘাটাঘাটি করছি। ক্রিমিনালদের চরিত্রের নানা দিক দেখার আমার সৌভাগ্য হয়েছে। অনেক ক্রিমিনালকে আদালতে জেরা করে আইনের মারপ্যাচে জেলখানা ও ফাঁসির দড়ি থেকেও বাঁচিয়ে দিয়েছে। মিথ্যা বলবো না, তাতে করে এক ধরনের ভ্যানিটিরও আস্বাদ হয়তো পেয়েছি অনেক সময়। কিন্তু কি? সহাস্যে কিরীটি তাকালো সোমনাথ ভাদুরীর দিকে প্রশ্নটা করে। মানুষের বিবেক বলে যে বস্তুটি মনের মধ্যে আছে, তার কাছে আমাকে জবাবদিহি করতে হয়েছে। কিন্তু এই কেসটা যেন অন্য ধরনের। বিজিত মিত্র যে নিরপরাধ, মনে মনে কথাটা আমি হয়তো বিশ্বাস করেছিলাম, কিন্তু কেসের প্রমাণাদি তাকে এমনি কোণঠাসা করে দিয়েছিল যে আমি যেন আমার সামনে কোনো পথই খুঁজে পাচ্ছিলাম না। আইনের সাহায্যে কোন পথ ধরে লোকটাকে মুক্ত করে আনতে পারি, ওই সঙ্গে বিজিত মিত্রের স্ত্রীর চোখের জল আর কাকুতি আমাকে যেন অস্থির করে তুলেছিল। এমন সময় ওই স্কাউন্ড্রেলটা এলো। বাধ্য হয়েই কতকটা ওকে আমি গ্রহণ করলাম বিজিত মিত্রকে বাঁচাবার জন্যই। কিন্তু মনের কাছে কিছুতেই যেন সহজ হতে পারলাম না। ভাদুরী মশাই, কিরিটি বললে, সবসময় আমাদের মন কি সত্য কথা বলে? এমনও তো হতে পারে আপনি যা ভাবছেন তা সত্য নয়, সত্য হয়তো বিজিত মিত্র হত্যাকারী। কিন্তু কিরিটি বলতে লাগলো, ওই সুদীপ রায় লোকটি সত্যিই তার বন্ধুকে বাঁচাবার জন্য আন্তরিকভাবে সচেষ্ট ফাঁসির দড়ি থেকে? ভেবেছি, আমি অনেক ভেবেছি কথাটা রায়মশাই, কিন্তু তবু আপনি যা বলছেন সেটা আমি মেনে নিতে পারিনি। কিরিটি মৃদু হেসে বললে, ঠিক আছে, যদিও অনেকটা দেরি হয়ে গিয়েছে, আমাদের একটিবার চেষ্টা করে দেখতে কোনো ক্ষতি নেই। মামলার সমস্ত রিপোর্টই তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার কাছে আছে? হ্যাঁ আছে। সম্পূর্ণ মামলার নথিটা আমি একটা ফাইল করে রেখেছি আপনার এখানে আসবার পূর্বেই। এই সেই নথি বলে একটা বিরাট ফাইল এগিয়ে দিলেন সোমনাথ ভাদুরী কিরিটির দিকে। কিরিটি হাত বাড়িয়ে ফাইলটা টেনে নিল। ভাদুরী আবার বললেন, আমি জানি ওই ফাইলটা খুঁটিয়ে পড়লেই হয়তো আসল সত্যটা আপনার দৃষ্টির সামনে স্পষ্ট হয়ে উঠবে। রাত হলো, তাহলে উঠি ভাদুরী মশাই। উঠবেন? হ্যাঁ। কিরিটি উঠে দাঁড়ালো। এক পক্ষে ভালোই হলো, ঘটনাচক্রের লোকটিও আজ আপনার সঙ্গে দেখা করতে এসেছিল। তবে এটুকু অস্পষ্ট নেই আমার কাছে যে বিজিত মিত্র ছাড়া পেল কিনা, কেবল সে কথাটুকু আপনার মুখ থেকে শোনবার জন্যই আজ লোকটি এখানে আসেনি। সত্যি বলছেন? হ্যাঁ, মামলার রায় যে এখনো বের হয়নি সেটা অনুমান করতে পেরেছিল। আর রায় বেরোলে সেটাও সে খবরের কাগজে প্রকাশিত সংবাদ থেকেই একদিন না একদিন জানতে পারত। লোকটা কেন এসেছিল জানেন ভাদুরী মশাই? কেন? আপনি নিজে তার সাক্ষ্যদানের ব্যাপারটা কিভাবে নিয়েছেন সেটাই জানবার জন্য।
সত্যি বলছেন? মনে তো হয় তাই। আচ্ছা চলি। কিরিটি গাড়িতে উঠে বসল। সর্দারজি গাড়ি ছেড়ে দিল। সোমনাথ ভাদুরী কিন্তু আরও কিছুক্ষণ দোরগোড়ায় দাঁড়িয়েই রইলেন। গৃহে ফিরতেই কৃষ্ণা শুধালো, হঠাৎ সোমনাথ ভাদুরী তোমাকে ফোন করে ডেকেছিলেন কেন? কিরিটি মৃদু হেসে বললে, চলো আগে খেয়ে নেওয়া যাক। আহারাদির পর দুজনে এসে বসবার ঘরে দুটো সোফায় মুখোমুখি বসল। জঙ্গলি এসে 2 কাপ কফি রেখে গেল। কফির পাত্র শেষ করে কিরিটি একটা সিগারে অগ্নিসংযোগ করল। বাইরে শীতের রাত্রি, ঝিমঝিম করছে যেন। কিরিটি একসময় বললে, ভাদুরী মশাই একটা খুনের মামলার ব্যাপারে আমাকে ডেকেছিলেন। তবে আদালতে এক প্রস্থ ব্যাপারটা চরম নিষ্পত্তি হয়ে গিয়েছে। মানে আজ আদালত তার রায় দিয়েছে। হত্যাকারী বলে যে ব্যক্তি ধৃত হয়েছিল, দীর্ঘদিন ধরে তার বিচার হয়েছে। আদালত তাকে সম্পূর্ণ নির্দোষ বলে মুক্তি দিয়েছে। তবে সেই তবেই ভাদুরী মশাইয়ের প্রশ্ন। কৃষ্ণা, বুঝলাম না ঠিক। মামলার আসামির বিরুদ্ধে এমন সাক্ষ্য প্রমাণাদি ছিল যে সোমনাথ ভাদুরীর মতো দুধে লয়ারও হালে পানি পাচ্ছিলেন না। এমন সময় এক সাক্ষীর আবির্ভাব। কিরকম? সে এসে সোমনাথ ভাদুরীকে বলল আসামি নির্দোষ, সে সাক্ষী দেবে। সোমনাথ ভাদুরী কিন্তু খুশি হলেন না, যদিও আসামির স্ত্রীর চোখের জলের মিনতিতে তিনি তখন রীতিমতো বিচলিত। আপনারা চেষ্টা করছেন আইনের কোনো ফাঁক বের করতে, যাতে করে আসামিকে মুক্ত করে আনতে পারেন। তারপর আসামি ওই লোকটির সাক্ষ্যের জেরেই শেষ পর্যন্ত মুক্তি পেল। কিন্তু ভাদুরী মশাইয়ের মনের মধ্যে একটা দ্বন্দ্ব থেকে গিয়েছে। কিসের দ্বন্দ্ব? সাক্ষী যা বলেছে তা পুরোপুরি সত্য নয়। দেখো, যা বুঝলাম তা হচ্ছে কি, ওই সাক্ষীকেই সোমনাথ ভাদুরী সন্দেহ করছেন। সত্যি? হ্যাঁ। ওই ফাইলটা বোধহয় সেই মামলার। হ্যাঁ। রাত্রে ঘুমও তাহলে গেল আজ। না না, তুমি শুয়ে পড়ো কৃষ্ণা, আমি ফাইলগুলো একটু উল্টেই আসছি। ঠিক আছে, বেশি দেরি করো না কিন্তু। কিরিটি সহধর্মিনীর দিকে তাকিয়ে একটু হাসল। ফাইলের টাইপ করা পৃষ্ঠাগুলো উল্টাতে উল্টাতে অন্যমনস্কভাবে একটা পাতায় এসে তার দৃষ্টি নিবদ্ধ হলো। আদালতের প্রশ্ন, আপনার নাম? শ্রীমতী দেবিকা মিত্র। আসামির কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে তাকে আপনি চেনেন? চিনি, আমার স্বামী। কতদিন আপনাদের বিয়ে হয়েছে? 7 বছর। ছেলেপুলে? না, কোনো সন্তান হয়নি আদৌ। সন্তান চান না আপনারা? চাই বই কি। তা কোনো বিশেষজ্ঞের পরামর্শ নেননি? নিয়েছিলাম, ডক্টর গোরাচাঁদ নন্দী, স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তিনি কি বলেছিলেন পরীক্ষা করে? বলেছিলেন, বলুন। আমাদের নাকি কখনো কোনো সন্তানাদি হবার আশা নেই। কেন? তা তিনি বলেননি। কিরিটি দ্রুত কয়েকটা পৃষ্ঠা উল্টে গেল। নিশ্চয়ই আদালত ডেকেছিল ডক্টর নন্দীকে তার সাক্ষ্য দেওয়ার জন্য। তার অনুমান মিথ্যা নয়। পাওয়া গেল ডক্টর নন্দী তার পুরাতন রেকর্ড দেখে বলছেন ওদের সন্তান হবার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ বিবাহের আগেই বিচিত মিত্র কুৎসিত এক রোগে আক্রান্ত হয়েছিল, কিন্তু তখন চিকিৎসা করেননি ভদ্রলোক। ফলে সেই রোগ স্ত্রীর দেহে সংক্রামিত হয়। পরে অবশ্যই বেশ কিছুদিন পরে চিকিৎসা করান দুজনেই, কিন্তু ওই রোগ যা ক্ষতি করবার করে দিয়েছিল, স্বামীর প্রজনন শক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। আদালতের প্রশ্ন, আপনি কথাটা বলেননি ওদের? স্বামীকে বলেছিলাম। চিকিৎসা কোনো রকম করেননি? করেছিলাম, কিন্তু কোনো ফল হয়নি। লোকটির চরিত্র কিরিটির চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। কিরিটি একটা সিগারে নতুন করে অগ্নিসংযোগ করে। দেয়াল ঘড়িটা ঢং করে একটা শব্দ তুলে থেমে গেল সময়ের সমুদ্রে। বাইরে শীতের ঝিমঝিম রাত। কিরিটি আবার অন্যমনস্কভাবে ফাইলের পাতা উল্টাতে থাকে, আর মনের মধ্যে তার অলক্ষ্যে একটা অদেখা মানুষের ছবি যেন একটু অন্ধকারে স্পষ্ট আকার নিতে থাকে। আজ রাত্রেই সোমনাথ ভাদুরীর মুখ থেকে শোনা
কাহিনী থেকে। মানুষটার চেহারা, সোমনাথ ভাদুরী বলেছিলেন, অত্যন্ত সাদামাটা, মোস্ট আনইমপ্রেসিভ যাকে বলে। গাল দুটো ভাঙা, কিছুটা যেন গর্তে ঢোকানো, পাতলা ভ্রু, গোল বর্তুলাকার দুটি চক্ষু, কিন্তু চোখের দৃষ্টি তীক্ষ্ণ। গালের হনু দুটো বদ্বীপের মতো যেন ঠেলে উঠেছে। মাথায় পাতলা চুল, শরীরটার উপর মনে হয় অনেক অত্যাচার হয়েছে। কিন্তু আপনাকে তো আগেই বলেছি রায়মশাই, ওই হত্যা মামলা আমার হাতে নেবার কোনো সম্ভাবনাই ছিল না, নিতামও না। কিন্তু মেয়েটি এসে হঠাৎ একদিন আমার চেম্বারে 2 পা জড়িয়ে ধরে কেঁদে পড়ল। কে? কি ব্যাপার? আরে উঠুন উঠুন, আমার স্বামীকে আপনি বাঁচান বাবা। উঠুন উঠুন, বলুন কি হয়েছে আপনার স্বামীর? না, আগে বলুন, দয়া করবেন। কি হয়েছে আপনার স্বামীর? খুনের মামলার আসামি সে আজ। খুনের মামলা? হ্যাঁ বাবা, আমার স্বামীর চরিত্রের মধ্যে যত দোষী থাক, সে ওই পতিতাটাকে খুন করেনি। উঠে বসুন, ব্যাপারটা আমাকে খুলে বলুন। আগে আমাকে কথা দিন। ঠিক আছে, তুমি উঠে বসো। মেয়েটি উঠে বসে মাথায় ঘোমটা তুলে দিল। বয়স 30-32 হবে, কিন্তু মধ্য যৌবন অতিক্রান্ত হতে চললেও এখনও দেহের বাঁধুনি তেমনি রূপ, রূপের যেন অবধি নেই। দু চোখে অবিরত অশ্রু ঝরে চলেছে। মেয়েটি বলল, বাবা বাবা, এই সংসারে আমার আর কেউ নেই, ওই স্বামী ছাড়া। গরিবের মেয়ে, দয়া করে উনি আমাকে বিয়ে না করলে হয়তো শেষ পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষে করতে হতো, কিংবা... কি নাম তোমার স্বামীর? বিজিত মিত্র। সোমনাথ ভাদুরী মনে পড়ল, মাত্র কয়েকদিন পূর্বেই আদালতে এক অ্যাডভোকেটের মুখে শুনেছিলেন ওই কেসটা সম্পর্কে। বিচার চলছে তার আদালতে। মেয়েটি তখন আবার বলল, বাবা, আপনার ফিস দেওয়ার ক্ষমতা আমার নেই, তবু এসেছি আপনার কাছে, এই গরিবকে দয়া করুন। সোমনাথ ভাদুরী বলেছিলেন, তুমি 2 দিন বাদে এসো। বাবা, বললাম তো 2 দিন বাদে এসো। মেয়েটির হাতে 2 গাছি সোনার বালা ছিল, সে দুটি হাত থেকে খুলতে দেখে সোমনাথ ভাদুরী বাধা দিলেন। কি করছো? বাবা, এই বালা জোড়া রাখুন, এ দুটো বেচে... না, ও তুমি হাতে পড়ে নাও, কোনো টাকা পয়সা লাগবে না তোমার। কি নাম তোমার? দেবিকা। মেয়েটি সোমনাথ ভাদুরীর পায়ের ধুলো নিয়ে চলে গেল। সোমনাথ ভাদুরী পরে বলেন, পরের দিন আদালতের যে ঘরে মামলাটা চলছিল সেই ঘরে গিয়ে ঢুকলাম। আসামির কাঠগড়ায় লোকটা দাঁড়িয়েছিল। ভেরি ফার্স্ট লাইটেই আমার মনে হয়েছিল রায়মশাই, লোকটা দুশ্চরিত্র এবং যে কোনো ক্রাইমই ওর দ্বারা সম্ভব। ভাঙা গাল, হনু দুটো ঠেলে উঠেছে, বাদিককার গালে একটা জরুল আছে, সেই জরুলে গোটো 2 বড় বড় লোম। কিরিটি মনে মনে ভাবে, ভাদুরী মশাইয়ের অনুমান হয়তো মিথ্যা নয়। তপন ঘোষকে যখন হত্যা করা হয় সে রাত্রে ওই বিজিত হয়তো সেখানে উপস্থিত ছিল। মৃণাল মেয়েটি একটি বারবনিতা, দুশ্চরিত্রা মেয়ে। অনেকেই রাত্রে তার ঘরে যেত। তাদের দলে হয়তো বিজিত, সুদীপ ও তপন ঘোষ ছিল। তারাও হয়তো ওই মৃণাল নামে বারবনিতার ঘরে যাতায়াত করত। সুদীপ যে তার জবানবন্দিতে বলেছে তপন ঘোষকে সে চিনত না, কথাটা হয়তো মিথ্যা। মামলার সঙ্গে জড়িয়ে পড়বার ভয়েই হয়তো সুদীপ সত্য কথাটা প্রকাশ করেনি। তাছাড়া সত্যিই যদি সুদীপ সম্পূর্ণ নির্দোষ থাকত, বন্ধু ও সহকর্মীকে বাঁচানোর জন্য সে অনেক আগেই বিজিতের নির্দোষিতা প্রমাণের চেষ্টা করত। সম্ভবত ওই খুনের ব্যাপারে সুদীপও জড়িত ছিল বলেই কোনো না কোনোভাবে প্রথমটায় সে আদালতের ধারে কাছেও যায়নি। পরে যে সে সোমনাথ ভাদুরীর কাছে গিয়ে সাক্ষী দেওয়ার কথা বলেছে ওই মামলায়, তার পশ্চাতেও হয়তো কোনো কারণ ছিল, কোনো গূঢ় স্বার্থ। যাই হোক, স্পষ্ট বোঝা যাচ্ছে সুদীপ এবং বিজিত দুজনাই ওই হত্যা মামলার সঙ্গে জড়িত। ওই হত্যা মামলার সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে ওই বারবনিতা মেয়েটি, মৃণাল। গুলির শব্দের পর পাশের ঘরের লোকেরা ভীত হয়ে পুলিশকে খবর দেয়।
পুলিশ এসে দেখে তপন ঘোষ মৃত, রক্তাক্ত গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছে, আর তার পাশে জ্ঞানহীন হয়ে পড়ে আছে বিজিত মিত্র। তার জামাকাপড়ে রক্তের দাগ, হাতে ধরা পিস্তল একটি, যে পিস্তল থেকে গুলি চালিয়ে তপন ঘোষকে হত্যা করা হয়েছিল। এবং ঘরের মধ্যে মৃণাল নামের মেয়েটি নেই। মৃণাল একেবারে উধাও। কোথায় গেল মৃণাল? সে কি পালিয়েছে, না কারোর পরামর্শে কোথাও গা ঢাকা দিয়ে আছে? যদি কারোর পরামর্শে গা ঢাকা দিয়ে থাকে তো কার পরামর্শে? পুলিশ নাকি এখনো চারিদিকে মৃণালকে খুঁজে বেড়াচ্ছে। সোমনাথ ভাদুরীর ধারণা মৃণাল হত্যাকারী নয়, তবে সম্ভবত মৃণাল হয়তো হত্যা করতে দেখেছে। কি গো, আজ শুতে যাবে না? কৃষ্ণার গলা শুনে কিরিটি তাকালো কৃষ্ণার মুখের দিকে। অনেক রাত হয়েছে না? অনেক রাত মানে 3:15 বাজে। বলো কি? চলো এবার একটু শোবে চলো। আর কি ঘুম হবে কৃষ্ণা? বেড়াতে বেরোবার সময় হলো। সারাটা রাত না ঘুমিয়ে এখন বেড়াতে বেরোবে? তাহলে আজ আর না হয় নাই বেড়াতে বেরোলুম। জঙ্গলিকে বলো কফি দিতে। কৃষ্ণা কোনো কথা বলল না, ঘর থেকে বের হয়ে গেল। জঙ্গলিকে তোলেনি কৃষ্ণা, নিজেই কফি করে নিয়ে এলো 2 কাপ। কফির কাপটা কিরিটির সাথে তুলে দিয়ে মুখোমুখি অন্য একটা সোফায় বসলো কৃষ্ণা। রাত্রি শেষে ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে এসে ঢুকে। হাওয়ায় এখনো বেশ শীতের আমেজ আছে, যদিও ফাল্গুন মাস পড়ে গিয়েছে। কফির কাপে চুমুক দিয়ে কৃষ্ণা বললে, দেখো, ভাবছিলাম কিছুদিনের জন্য এ সময় বেনারসে গিয়ে ঘুরে এলে কেমন হয়। ঠান্ডা আছে কিন্তু তীব্রতা নেই। তা মন্দ হয় না, কিন্তু ভাদুরী মশাইয়ের মামলার কথা ভাবছো? হ্যাঁ মানে ওখানে বসেই না হয় ভাববে। কেবল ভাবলেই তো হবে না, একটা কনক্লুশনে পৌঁছতে হবে তো। কৃষ্ণা হেসে বললে, বাবা বিশ্বনাথের চরণে বসে দেখো, তোমার কনক্লুশন ঠিক এসে যাবে। তাছাড়া কি, থামলে কেন বলো? কথাটা বলে কিরিটি কৃষ্ণার মুখের দিকে তাকালো। তোমার কাহিনীর ওই মৃণাল মেয়েটি এমনও তো হতে পারে শেষমেশ গিয়ে ওই বিশ্বনাথের চরণেই আশ্রয় নিয়েছে। মৃণালের জন্য আমি অত ভাবছি না কৃষ্ণা। ভাবছো না? না, ঘটনাস্থলে সে উপস্থিত ছিলই সে রাত্রে। আরে নিহত তপন ঘোষের 2-1 ফোঁটা রক্ত কি তার গায়ে লাগেনি? লেগেছে নিশ্চয়ই। সে রক্তের দাগ সে মুছবে কেমন করে? সেই রক্তের দাগ থেকেই ঠিক তাকে আমি ছেড়ে নিতে পারবো। যাক সে কথা, তুমি টিকিটের ব্যবস্থা করো, আমরা যাব। ঠিক তো? ঠিক। পরের দিন বিকালে কিরিটি আবার গোড়া থেকে মামলার কাগজগুলো পড়ছিল। সোমনাথ ভাদুরী আদালত ফেরতা এসে কিরিটির গৃহে হাজির হলেন। আসুন আসুন ভাদুরী মশাই, মনে হচ্ছে কোনো সংবাদ আছে? ভাদুরী একটা সোফায় বসতে বসতে বললেন, সংবাদটা বোধ হয় তেমন কিছু নয় রায়মশাই, তবু মনে হলো আপনাকে যাওয়ার পথে জানিয়ে যাই, তাই এলাম। কিরিটি সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো ভাদুরী মশাইয়ের দিকে। আজ দুপুরে আদালতে বিজিতের স্ত্রী কে, দেবিকা? হ্যাঁ, দেবিকা এসেছিল আমার কাছে। কেন? বিজিত নাকি ঘরে ফিরে যায়নি জেল থেকে খালাস পাওয়ার পর। যায়নি? না, সে জানতো না বিজিত ছাড়া পেয়েছে। আজ আলিপুর সেন্ট্রাল জেলে তার স্বামীর সঙ্গে দেখা করতে গিয়ে জানতে পারে গতকালই বিকালের দিকে তাকে মুক্তি দেওয়া হয়েছে আদালতের রায় বেরোবার পরই, বেলা 5টা নাগাদ। কিন্তু আজও সে ঘরে ফেরেনি। তাই দেবিকা এসেছিল আদালতে আমার সঙ্গে দেখা করতে। আমি তখন সেন্ট্রাল জেলে অমিয়নাথ বাবুকে ফোন করি। তিনি কি বললেন? জেল গেটের অদূরে একটা ট্যাক্সি নিয়ে এক ভদ্রমহিলা নাকি অপেক্ষা করছিলেন। ভদ্রমহিলা? জেলের প্রহরী সেই রকমই বলেছে। ভদ্রমহিলার মাথায় নাকি ঘোমটা ছিল, গায়ে একটা ব্লু রঙের র্যাপার ছিল। তারপর বিজিত মিত্র জেল থেকে বেরিয়ে যখন রাস্তার দিকে চলেছে, ভদ্রমহিলা ট্যাক্সি থেকে নেমে বিজিতের নাম ধরে ডাকতেই সে সোজা গিয়ে ট্যাক্সিতে নাকি উঠে বসে। ট্যাক্সিটা ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে। ট্যাক্সি? গুণ্ঠানবতী মহিলা? হ্যাঁ, কিন্তু সেই মহিলা ঠিক ওই সময় বিজিত মিত্রকে ছাড়া হবে জানলেন কি করে? কিরিটির প্রশ্ন। ওই ভদ্রমহিলাই কিনা জানা যায়নি, তবে আগের দিন নাকি এক ভদ্রমহিলা বেলা 5টা নাগাদ এসেছিলেন জেলখানায়। জেলারের সঙ্গে দেখা করেছিলেন। জেলারের মুখ থেকেই নাকি সে শুনেছিল আদালতের রায় তাকে মুক্তি দিলেই তাকে ছেড়ে দেওয়া হবে জেল থেকে। মামলার রায় পরের দিনই বেরোবে, আপনার অমিয়বাবু কি জানতেন? জানতেন, আর এও জানতেন
বিজিত মিত্র বেকসুর খালাস পাবে। কি করে জানলেন? আমি বলেছিলাম। আপনি? হ্যাঁ, অমিবাবু যেদিন রায় বের হয় তার আগের দিন সকালে আমাকে ফোন করেছিলেন। আশ্চর্য! কি হঠাৎ অমিবাবু আপনাকে ফোন করতে গিয়েছিলেন কেন? বিশেষত ওই বিচারাধীন কয়েদি সম্পর্কে কথাটা তাকে জিজ্ঞাসা করেননি? না। কিরিটি ততক্ষণে উঠে দাঁড়িয়েছে, বললে, চলুন। কোথায়? অমিবাবুর কোয়ার্টারে, তার সঙ্গে একবার দেখা করে আসি। বেশ, চলুন, কিন্তু এক্ষুনি যাবেন? হ্যাঁ। সোমনাথ ভাদুরী উঠে দাঁড়ান। জেলের নিকটেই অমিয়বাবুর কোয়ার্টার। অমিয়বাবু গৃহেই ছিলেন। সোমনাথ ভাদুরী কিরিটিকে নিয়ে এসে তাঁর গৃহে প্রবেশ করলেন। অমিয় চক্রবর্তী তার বসবার ঘরে বসে ওই দিনকার সংবাদপত্রটা পড়ছিলেন। বয়স অনুমান 40 থেকে 42-এর মধ্যে হবে তাঁর। বেশ হৃষ্টপুষ্ট গোলগাল চেহারা, একজোড়া বেশ ভারী গোঁফ, লম্বা জুলফি, জুলপির চুলে কিছু কিছু পাক ধরেছে, চোখে চশমা। সোমনাথ ভাদুরীকে ঘরে প্রবেশ করতে দেখে সহাস্যে সম্বোধন করলেন। মিস্টার ভাদুরী যে, আসুন আসুন। তারপরে কিরিটির প্রতি নজর পড়াতে সপ্রশ্ন দৃষ্টিতে তাকালেন। পরিচয় করিয়ে দিই অমিবাবু। পরিচয় করিয়ে দিতে হবে না মিস্টার ভাদুরী। তার পরিচয় না থাকলেও ওকে আমি চিনি। আর ওকে চেনে নাই বা কে? কিরিটিবাবু, বসুন বসুন। সোমনাথ ভাদুরী ও কিরিটি উপবেশন করে। অমিবাবু, সোমনাথ বললেন, বলুন। তপন ঘোষ হত্যা মামলার আসামি বিজিত মিত্রকে কাল বিকেলে ছেড়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনাকে তো সে কথা বলেছি। সেই জন্যে আমরা আসিনি অমিবাবু, এসেছি অন্য একটা ব্যাপারে। কিরিটি এবার কথা বললে। কি বলুন তো? পরশু মানে বিজিতবাবুকে যেদিন ছেড়ে দেওয়া হয় তার আগের দিন এক ভদ্রমহিলা আপনার সঙ্গে দেখা করতে এসেছিলেন। হ্যাঁ, আমার কোয়ার্টারে, বিজিতবাবুর সম্পর্কেই জিজ্ঞাসা করতে। মানে যদি সে আদালত থেকে মুক্তি পায় তো কখন তাকে ছেড়ে দেওয়া হতে পারে সেটাই জানতে। সেই মহিলার ঠিক বয়স কত হবে বলে আপনার মনে হয় অমিবাবু? প্রশ্ন করল কিরিটি। বোধহয় 30-32 হবে। দোহারা পাতলা চেহারা, বেশ সুন্দর দেখতে, পরনে একটা দামি শাড়ি, পায়ে চপ্পল। আচ্ছা অমিবাবু, তার চেহারার মধ্যে বিশেষ কিছু আপনার নজরে পড়েছিল কি? না, সেরকম তো কিছু মনে পড়ছে না। তবে কি? কিরিটি সৎসুকভাবে তাকালো অমিবাবুর মুখের দিকে। আমার নজরে পড়েছিল তার বাঁ হাতে উল্কিতে লেখা ছিল একটা ইংরেজি অক্ষর এম। এম? কথাটা মৃদু গলায় উচ্চারণ করে কিরিটি সোমনাথের দিকে তাকালো। হ্যাঁ, অমিবাবু বললেন। আর কিছু? তার মুখের ঢংটা? না, তার মুখটা আমি দেখতে পাইনি। কেন? মুখে ঘোমটা ছিল, চিবুকটা কেবল নজরে পড়েছে, ওপরের ও নিচের ঠোঁট ও চিবুকের কিছুটা অংশ। তার চলার বা বসবার, দাঁড়াবার ভঙ্গি? না, আমি সেটা তেমন লক্ষ্য করিনি কিরিটিবাবু। আর তিনি বসেননি, আগাগোড়া দাঁড়িয়েই ছিলেন মুখে ঘোমটা টেনে। মনে হচ্ছিল তিনি যেন আত্মপ্রকাশে অনিচ্ছুক। তার নামটা জিজ্ঞাসা করেননি? কোনো পরিচয় দেননি? নাম বলেনি, আমি জিজ্ঞাসা করিনি। তবে অবশ্যই বলেছিলেন তিনি বিজিত বাবুর স্ত্রী। কিরিটি সোমনাথ ভাদুরীর দিকে তাকালো। দুজনের মধ্যে দৃষ্টি বিনিময় হলো। চলুন ভাদুরী মশাই, এবার যাওয়া যাক, কিরিটি বললে। ধন্যবাদ জানিয়ে অমিবাবুর কাছ থেকে বিদায় নিয়ে দুজনে বের হয়ে এলেন। গাড়িতে উঠতে উঠতে কিরিটি বললে, আপনি তো দেবিকাকে দেখেছেন ভাদুরী মশাই? হ্যাঁ, আজও তো মেয়েটি আদালতে আমার সঙ্গে দেখা করতে এসেছিল। কখনো সে মাথায় ঘোমটা দিয়ে আসেনি। তাছাড়া তার হাতে কোনো উল্কি দেখিনি। তার রং অবশ্যই ফর্সাই। আমার মনে হয় সে দেবিকার নয় রায়মশাই। আমারও তাই অনুমান। তাই ভাবছি কে হতে পারে মেয়েটি। ভাদুরী মশাই, বলুন। মৃণালের চেহারার কোনো ডেসক্রিপশন আপনার জানা আছে? মেয়েটিকে তো আমরা কেউ দেখিনি। আচ্ছা, ঘটনার দিন পাশের ঘরে যে ভদ্রলোক ও মেয়েটি ছিল? অবিনাশ সেন আর মিনতি দত্ত। মেয়েটির নাম মিনতি দত্ত? হ্যাঁ। সে মেয়েটি তো মৃণালের পাশের ঘরেই থাকতো। সেও রূপোপজীবিনী ছিল। তার সাক্ষ্য তো নেওয়া হয়েছে আদালতে। জানি, আমি বলছিলাম। কি বলুন? মৃণালের ডিটেলস ওই মিনতির কাছে পাওয়া যেতে পারে। তা অবশ্যই পারে।
তা এখনো তো বেশি রাত হয়নি, সেই পল্লীটা একবার ঘুরে যাবেন নাকি? সোমনাথ ভাদুরী বললেন, গেলে আমার মনে হয় ভালোই হতো। বেশ, চলুন। সোমনাথ ভাদুরী ড্রাইভার সমরেশকে বললেন, কলেজ স্ট্রিটে যে শিব মন্দিরটা আছে সেই দিকে যেতে। গলিটা কুখ্যাত এককালে ছিল, বর্তমানে অবশ্যই আর ততটা নেই। তাহলেও সেখানকার পুরাতন বাসিন্দারা কিছু কিছু সেখানে এখনো ছড়িয়ে আছে। গলির মধ্যে গাড়ি নিলেন না সোমনাথ ভাদুরী। ট্রাম রাস্তার উপরেই একপাশে গাড়িটা দাঁড় করিয়ে দুজনে হেঁটে চললেন। সন্ধ্যার পর থেকেই গলিটাতে মানুষের চলাচল যেন বৃদ্ধি পায়। সোমনাথ ভাদুরী বাড়িটা ঠিক চিনতেন না, কিন্তু বাড়ির নম্বরটা মনে ছিল। নম্বরটা খুঁজে পেতে দেরি হলো না। একটা দোতলা লাল রঙের পুরানো বাড়ি। মিনতিকে একটি মেয়ে ডেকে দিল। মেয়েটি বোধহয় ঘরে বসে সাজসজ্জা করছিল। ডাক শুনে বের হয়ে এলো। হ্যাঁ, কি রে চাপা? এই ভদ্রলোক দুটি তোকে খুঁজছেন। মিনতি তাকালো। সোমনাথ ভাদুরীকে আদালতে দেখেছে, চিনতে তার কষ্ট হলো না। বললে, উকিলবাবু? মিনতি, তোমার সঙ্গে আমাদের কিছু কথা আছে। মিনতি মুহূর্তকাল যেন কি ভাবল, তারপর বললে, আসুন উকিলবাবু ঘরে। তিনজনে মিনতির ঘরে প্রবেশ করল। ঘরটি বেশ গোছানো, ছিমছাম। একদিকে একটি পালঙ্ক পাতা, উপরে ধবধবে শয্যা পাতা, দুটি দুটি চারটি মাথার বালিশ, একটি মোটা পাশ বালিশ, একধারে একটি কাচের পাল্লাওয়ালা আলমারি, কিছু রূপার কাচের ও কাচের বাসনপত্র, নানা ধরনের পুতুল খান্দুই চেয়ারও আছে একধারে। বসুন উকিলবাবু, একটু চায়ের জোগাড় করি। না না মেয়ে, তুমি ব্যস্ত হও না, সোমনাথ ভাদুরী বললেন চেয়ারে বসতে বসতে। মিনতি আর কথা বলে না, ওদের মুখের দিকে পর্যায়ক্রমে তাকায়। মিনতি, বলুন। এই ভদ্রলোক তোমাকে মৃণালের ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করতে চান। মৃণাল? কিরিটি দেওয়ালে একটা ফটোগ্রাফের দিকে তাকিয়েছিল। সেই ফটোর দিকে তাকিয়েই কিরিটি প্রশ্ন করল, ওই ফটোটার একজনকে তো চিনতে পারছি, মনে হচ্ছে তুমি, তাই না? হ্যাঁ আমি। আমার পাশে তোমার বোন বা কোনো আত্মীয়া বুঝি? না, আমার পাশে ওই মৃণাল। মিনতি বললে, মৃণাল মানে যে মেয়েটি? ঠিকই ধরেছেন, যে মৃণালকে নিয়ে এতদিন ধরে মামলা চলল, যার খোঁজ পাওয়া যায়নি। ফটোটা কবেকার তোলা? কতদিনের? তা প্রায় বছর 2 হবে। হঠাৎ একদিন মৃণালের খেয়াল হলো একটা ফটো তুলবে আমাকে নিয়ে। কথাটা বলতে বলতে মিনতির চোখ দুটো ছলছল করে ওঠে। বছর 2 আগেকার ও ফটো তাহলে? হ্যাঁ। মৃণালী একদিন আমাকে জোর করে ধরে নিয়ে গিয়ে হ্যারিসন রোডের একটা স্টুডিও থেকে এই ফটোটা তোলে। একটা কপি তার ঘরে ছিল, অন্যটা আমার ঘরে আমি বাঁধিয়ে রেখে দিয়েছিলাম। কিন্তু কি, পুলিশের লোক খানা তল্লাশি করতে এলে ফটোটা কিন্তু তার ঘরে পায় না। মনে হয় এই বাড়ি ছেড়ে সে রাত্রে যাবার আগে ফটোটা সে সঙ্গে নিয়ে গিয়েছে। পুলিশ সেদিন তোমার ঘর খানা তল্লাশি করেনি? করেছিল। ওই ফটো সম্পর্কে কোনো প্রশ্ন করেনি? না। মৃণালের সঙ্গে মনে হচ্ছে তোমার যথেষ্ট বন্ধুত্ব ছিল, তাই না? ঠিক ধরেছেন। পুলিশকেও বলেছি, আপনাকেও বলছি, মৃণাল অত্যন্ত লক্ষ্মী ও শান্ত স্বভাবের ছিল। এ বাড়িতে একমাত্র আমার সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে মিশত না, কথাও বলতো না বড় একটা। মৃণাল তো তোমার পাশের ঘরেই থাকতো? হ্যাঁ। ওই ঘরে এখন কে আছে? কেউ নেই, ঘরটা আজও খালি পড়ে আছে মৃণাল চলে যাবার পর থেকে। কেন? কেউ ও ঘরে থাকতে যায়নি। মৃণাল খুব ভালো গান গাইতে পারতো, নাচতেও পারতো। আজও মধ্যে মধ্যে রাত্রে ঘর থেকে ঘুঙুরের শব্দ শোনা যায়। তুমি শুনেছ? না, সত্যি বলবো আমি কোনোদিন কিছু শুনিনি। কিন্তু মৃণালের কথা এত শুনতে চাইছেন কেন? কথাটা তাহলে তোমাকে খুলেই বলি। কিরিটি বলল, তপন ঘোষের হত্যাকারীকে আজও পুলিশ সর্বত্র খুঁজে বেড়াচ্ছে। কিন্তু বাবু বিশ্বাস করুন, মৃণাল তপনবাবুকে রাত্রে হত্যা করেনি। আমিও সে কথাটা বিশ্বাস করি, কিরিটি বললে। বিশ্বাস করেন? করি, আর তাই তো মৃণালের সন্ধান আমিও করছি। আপনি? সোমনাথ ভাদুরী এই সময় বললেন, এই ভদ্রলোকের পরিচয় তুমি জানো না। কিরিটি রায়ের নাম শুনেছ? না তো। উনি সত্য সন্ধানী। সে রাত্রে পাশের ঘরে সত্যিই কি ঘটেছিল উনি সেটাই জানবার চেষ্টা করছেন। কিন্তু বাবু, আমি তো মৃণালের কোনো সন্ধানই জানি না,
বিশ্বাস করুন। হয়তো জানো না, কিরিটি বলল, কিন্তু তুমি মৃণালের কথা যতটা জানো অন্য কেউ হয়তো সেটা জানে না। মিনতি বললে, পাশের ঘরে ছিল মৃণাল। দিনের বেলাটা প্রায়ই তার আমার ঘরেই কেটে যেত। তবে কি, বড় চাপা মেয়ে ছিল মৃণাল। তাছাড়া নিজের কথা বড় একটা বলতো না কখনো। বিশেষ করে এখানে আসার আগে তার সব কথা জানাইনি। তুমি জিজ্ঞাসা করনি কখনো সেসব কথা তাকে? কিরিটির প্রশ্ন। না, আর জিজ্ঞাসা করেই বা কি করব বলুন। কেন? এই লাইনে যারা আসে তাদের ইতিহাস তো প্রায় সকলেরই এক, অন্যরকম আর কি হবে। আচ্ছা, তোমার কি মনে হয় হঠাৎ সে পালালো কেন? আমার মনে হয় বাবু, খুন খারাপি দেখে হঠাৎ ভয় পেয়ে হয়তো সে ঘর ছেড়ে পালিয়ে গিয়েছে। আচ্ছা মিনতি, কিউটি বলল, এমন তো হতে পারে তপন ঘোষের খুনের ব্যাপারে সে রাত্রে ওই মৃণালও জড়িত ছিল বা তার পরোক্ষ হাত ছিল। না না বাবু, না, কখনো তা হতে পারে না। মৃণালকে তো আমি চিনি। সে রাত্রে কি ঘটেছিল বা না ঘটেছিল তুমি তো তার কিছু দেখোনি। তাহলে আমি জোর গলায় বলতে পারি মৃণাল সম্পূর্ণ নির্দোষ। সে ওই ধরনের মেয়েই নয়, অমন শান্ত স্বভাবের মেয়েকে। না বাবু, না। তুমি তো একটু আগে বললে তোমাদের মধ্যে খুব ভাব ছিল। হ্যাঁ, পাশাপাশি ঘরে থাকতাম। দিনের বেলা বেশিরভাগ সময় তো সে আমার ঘরেই থাকতো, আমার সঙ্গে থাকতো, আমার সঙ্গে খেত, এক বিছানায় দুজনে শুয়ে থাকতাম। মৃণালের ঘরে কে আসতো নিশ্চয়ই তুমি জানতে। জানতাম বই কি, তপনবাবুরই যাতায়াত ছিল তার ঘরে। আর কেউ আসতো না? বিজিতবাবু আসতো, তবে মধ্যে মধ্যে। তপন ঘোষ তখন থাকতো না। তপন ঘোষ থাকলে বিজিতবাবু আসতো না। তবে একটা কথা, আমার মনে হয় বিজিতবাবুর উপরে মৃণালের বোধহয় একটা দুর্বলতা ছিল। হুম। আচ্ছা মিনতি, সুদীপবাবুকে কখনো মৃণালের ঘরে আসতে দেখেছো? দেখেছি। একা একা? না, তপন ঘোষের সঙ্গেই বার কয়েক আসতে দেখেছি। আদালতে সাক্ষী দেওয়ার সময় তো কথাটা তুমি বলনি। না, বলিনি। কেন? কেবল বিজিতবাবুর কথাটাই বা বলেছিলে কেন? মিনতি চুপ করে থাকে। অবশ্যই তোমার আপত্তি থাকলে আমি শুনতে চাই না। না, তা নয়। তবে আমার মনে হয় বাবু, বিজিতবাবু কোনো চোরা কারবারে লিপ্ত ছিল তপনবাবুর সঙ্গে। তাই হয়তো সেই নিয়েই শেষ পর্যন্ত খুনোখুনি হয়েছে। আদালতে সে কথাটা আমি বলেও ছিলাম। আর কেউ কখনো মৃণালের ঘরে আসেনি? আসতে দেখনি? না। মৃণালের আত্মীয় স্বজন কেউ ছিল না? জানি না, বলতে পারবো না। তার দেশ বা বাড়ি কোথায় ছিল জানো? না, সেও কোনোদিন তার বাড়ি ঘরের কথা বলেনি। আমিও সেসব কথা তাকে কখনো শুধাইনি। কতদিন এখানে মৃণাল ছিল? তা প্রায় 2.5 বছর তো হবেই। তার আগে কোথায় ছিল সে? জানি না। কথাটা তুমি তাকে কখনো জিজ্ঞাসা করনি? না। জানবার কখনো ইচ্ছা করেনি তোমার? না। তার অতীত জীবনের কথা তাহলে তুমি কিছুই জানো না? না, কিচ্ছু না। কথায় কথায় একদিন সে বলেছিল কি, তার স্বামী নাকি তাকে প্রচণ্ড মারধর করত প্রতি রাত্রে মাতাল হয়ে ঘরে এসে। এক রাত্রে মারধর করে বাড়ি থেকে তাকে বের করে দিয়ে দরজায় তালা দিয়ে চলে যায়। তারপর 2 দিন বাড়ির দরজার সামনেই সে বসেছিল। তৃতীয় দিন বিকেলে হঠাৎ তার স্বামীর এক বন্ধু সেখানে গিয়ে উপস্থিত হয় এবং তার স্বামীর কাছে তাকে পৌঁছে দেবে বলে কলকাতায় নিয়ে আসে। সেই বন্ধুটিকে মৃণালের স্বামী চিনত? হ্যাঁ, প্রায়ই সে যেত ওদের বাড়িতে। কে সে? কি নাম তার জানো? না। তারপর? তারপর আর কি, এখানে বাড়িওয়ালি মাসির হাতে তাকে তুলে দিয়ে বন্ধুটি চলে যায়। পরে জেনেছিল মৃণাল ওই লোকটির নাকি মেয়ে চালান দেবার ব্যবসা ছিল, আর সেই ব্যবসায় তার স্বামীও একজন ভাগিদার ছিল। সম্ভবত ওই লোকটি মৃণালকে চালান দেবার মতলব করেছিল। কিন্তু এখানে এলো কি করে মৃণাল? সে আর এক দৈবচক্র। কিরকম? স্বামী সেই বন্ধুর আশ্রয় থেকে পালিয়ে এলো এক রাত্রে মৃণাল। রাস্তায় এসে নামলো, হাঁটতে হাঁটতে নিমতলার গঙ্গার ঘাটে গিয়ে বসে থাকলো। সেখানেই আমাদের বাড়িওয়ালি মাসির সঙ্গে দেখা। কিরিটি মৃদু হেসে বললে, ফ্রম ফ্রাইং প্যান টু দ্য ফায়ার। কি বললেন বাবু? না, কিছু না। তোমাদের বাড়িওয়ালি মাসি তখন তাকে এখানে এনে তুললো, তাই না? আজ্ঞে।
এই পাপ দেহের ব্যবসায় সে নামতে চায়নি, কিন্তু পালাবার তো আর পথ ছিল না। মাসির 4-5 জন তাবেদার গুন্ডা আছে, মাসির পোষ্যও তারা। তারা সর্বক্ষণ চোখ মেলে থাকতো। কাজেই বুঝতে পারছেন বাবু। কিরিটি প্রত্যুত্তরে মৃদু হাসল। আচ্ছা, সে রাত্রে ঠিক কি ঘটেছিল, মানে যতটা তুমি জানো বা জানতে পেরেছিলে আমাকে বলতে পারো? কিরিটি প্রশ্নটা করে মিনতির দিকে তাকালো। বাবু, সে রাত্রে আমার ঘরে কেউ ছিল না রাত 10টার পর। আমার বাবু 9:45 নাগাদ চলে যান। কিন্তু আদালতে বলেছ অবিনাশ সেন নামে এক ভদ্রলোক আর তুমি। ঠিকই বলেছি, যার কথা বলেছি সে আমার স্বামী। স্বামী? হ্যাঁ, 8 বছর আগে তার ঘর ছেড়ে আমি চলে আসি। কেন? তার জঘন্য চরিত্র ও নিষ্ঠুর ব্যবহারের জন্য। কিন্তু সে বছর 3 বাদে খুঁজে বের করে এখানে, এবং তারপর থেকে মধ্যে মধ্যে সে আসতো আমার কাছে। কেন? টাকার জন্য? না, সোনার বেনে, মস্ত বড় জুয়েলারি ফার্ম তার। টাকার অভাব তো নেই, অনেক টাকা তার। টাকার জন্য সে আমার কাছে আসবে কেন? তবে কি জন্য আসতো? আমাকে আবার ঘরে ফিরিয়ে নেবার জন্য। ফিরে গেলে না কেন? না, কারণ আমি জানতাম সেই একই ইতিহাসের পুনরাবৃত্তি হবে। তাছাড়া কি এই পাপ নিয়ে আর কি সেখানে ফিরে যেতে পারি? তোমার কোনো সন্তানাদি? না, হয়নি। তবে তার প্রথম পক্ষের 2টি সন্তান ছিল, আমি তার দ্বিতীয় পক্ষ। আরও অনেক কথা আছে, যা বলতে পারবো না। থাক, বলতে হবে না। কিন্তু তুমি আদালতে সেসব কথা তো প্রকাশ করনি? না, করিনি। কেন? ওইসব কথা কি প্রকাশ করবার মতো কথা 10 জনের সামনে আদালতে দাঁড়িয়ে? এবার বলো, সে রাত্রে ঠিক কী ঘটেছিল? রাত 10:30টার পর, বোধহয় 11টা হবে তখন, আমার স্বামী এলো। তারপর? বললে সে আমাকে না নিয়ে ফিরবে না। আমিও যাব না, সেও নাছোড়বান্দা। আমি বললাম আর আমি জীবনে কোনোদিন তার ঘরে ফিরে যাব না, সেও যেন আর না আসে। মিনতি বলতে লাগলো। রাত বোধহয় 12টা। হঠাৎ পরপর 2টো গুলির আওয়াজ আর একটা আর্ত চিৎকার। 2টো গুলির আওয়াজ শুনেছিলে? প্রশ্ন করলেন সোমনাথ ভাদুরী। হ্যাঁ, কিন্তু আদালতে বলেছ একটা গুলির আওয়াজই তুমি সে রাত্রে শুনেছিলে। আবার প্রশ্ন করলেন সোমনাথ ভাদুরী। হ্যাঁ, তাই বলেছিলাম বটে। কিরিটি এবার বললে, 2টো গুলির আওয়াজ শুনেছিলে, তবে বলেছিলে কেন একটা? মনে ছিল না। ঠিক আছে, গুলির আওয়াজ শুনে তুমি কি করলে? ভয়ে প্রথমে আমরা ঘর থেকে বের হইনি। এদিকে বাড়ির অনেকেই সে আওয়াজ শুনেছে তখন, কিন্তু তারাও কেউ ভয়ে ঘর থেকে বের হয়নি। মিনিট 5 পরে আমি আর আমার স্বামী দরজা খুলে বের হই। মৃণালের ঘরের দরজা বন্ধ, কোনো সাড়া শব্দ নেই। দরজায় ধাক্কা দিয়ে মৃণালকে ডাকি, কিন্তু মৃণালের কোনো সাড়া শব্দ পেলাম না। বাড়ির অনেকেই তখন এসে ওই ঘরের দরজার সামনে ভিড় করেছে। হঠাৎ ওই সময় আমার মনে পড়ল, আমার আর মৃণালের ঘরের মাঝখানে একটা দরজা আছে। আমার ঘরের ভিতর থেকেই আমি বন্ধ করে রাখতাম বরাবর। তাড়াতাড়ি ছুটে গিয়ে সেই মধ্যবর্তী দরজাটা খুলে মৃণালের ঘরে গিয়ে ঢুকলাম। ঢুকে দেখি তপন ঘোষ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে। তার পাশে পড়ে বিজিত বাবু, তার হাতে ধরা একটা পিস্তল। আর মৃণাল ঘরে নেই। মৃণাল নেই? না, বাথরুমের দরজাটা খোলা, হাঁ করছে। আমি তখন প্রথমে দরজাটা বন্ধ করে দিয়ে আমার ঘরের দরজা বন্ধ করে বাইরে এলাম। আমার স্বামী দেখি দরজার গায়ে লাথি মারছে, বাড়িওয়ালি মাসির হুকুমে। দরজা ভেঙে আমি আর আমার স্বামী প্রথমে ভিতরে ঢুকি, পরপর অন্য সকলে। পরে থানায় খবর দেওয়া হয়, পুলিশ আসে। বাথরুমের ওই দরজা দিয়ে এ বাড়ির বাইরে যাওয়া যায়? কিরিটির প্রশ্ন। হ্যাঁ, বাইরে একটা ঘোরানো লোহার সিঁড়ি আছে। সিঁড়িটা বরাবর 1তলা থেকে 2তলা পর্যন্ত গিয়েছে। বলতে চাও তাহলে ওই সিঁড়ি পথেই মৃণাল পালিয়েছে? হ্যাঁ, তাছাড়া আর কি হবে। তবে পুলিশের খটকা থেকে গিয়েছে, মৃণাল কোন পথে পালালো। বাথরুমের দরজা যখন বন্ধ ছিল, আমিও পুলিশকে কথাটা বলিনি, আদালতেও প্রকাশ করিনি। কেন করনি? পুলিশ হয়তো আমাকে সন্দেহ করতো যে আমিই তাকে সে রাত্রে পালানোর সুযোগ দিয়েছি। এই কথাটা তোমার মনে হলো কেন মিনতি? কিরিটি প্রশ্ন করল। তারা যে অনুসন্ধানের সময় আমারও মৃণালের ঘরের মধ্যবর্তী দরজাটা আবিষ্কার করেছিল এবং আমাকে নানাভাবে জেরা করেছিল। তা তোমাকে যে তারা শেষ পর্যন্ত সন্দেহ করেনি, তুমি বুঝলে কি করে? আমি যে একসময় সে রাত্রে গোলমাল শুনে এক ফাঁকে মৃণালের ঘরের মধ্যে গিয়ে ঢুকেছিলাম,
সেই কথাটাও কাউকে আমি বলিনি, তারাও সেটা অনুমান করতে পারেনি। তাই আমার মনে হয় আমাকে তারা মৃণালের সে রাত্রে পালানোর ব্যাপারে কোনোভাবে সন্দেহ করতে পারেনি। কিরিটি মুখে কিছু না বললেও বুঝতে পারে মেয়েটি রীতিমতো বুদ্ধিমতী। মিনতি, বলুন। আমার কিন্তু মনে হয় মৃণাল কোথায় আছে অন্তত আর কেউ না জানলেও তুমি জানো। কি বলছেন আপনি? যা আমার মনে হচ্ছে তাই বললাম। আপনি বিশ্বাস করুন, সত্যি আমি জানি না। দেখো, মৃণালকে আমি খুঁজে বের করবই। সে অন্তত আমার চোখে তুলো দিয়ে নিশ্চিন্তে থাকতে পারবে না। আচ্ছা, আজ আমরা উঠছি, আবার কিন্তু আমরা আসবো। নিশ্চয়ই আসবেন, মিনতি বললে। কিন্তু বিশ্বাস করুন বাবু, মৃণালের সন্ধান জানলে নিশ্চয়ই সে কথা আমি আপনাদের জানাতাম। কিরিটি মিনতিকে আর কিছু বললে না, উঠে দাঁড়ালো এবং সোমনাথ ভাদুরীকে বললে, চলুন ভাদুরী মশাই, এবার যাওয়া যাক। ভালো কথা, একবার মৃণালের ঘরটা দেখে গেলে হতো। সোমনাথ ভাদুরী উঠে দাঁড়ালেন, বললেন, বেশ তো, চলুন। মিনতি বাড়িওয়ালি মাসির কাছ থেকে ঘরের চাবিটা নিয়ে এলো। দরজা খুলে ওরা দুজনে ঘরের মধ্যে প্রবেশ করল। রাত তখন প্রায় 9:15 হয়ে গিয়েছে। দুজনে ওই বাড়ি থেকে বের হয়ে কিরিটির অপেক্ষমান গাড়িতে উঠে বসল। সর্দারজি, বাবুকে তার কোঠিতে নামিয়ে দাও আগে। কিছুক্ষণ গাড়ি চলার পর সোমনাথ ভাদুরী স্তব্ধতা ভঙ্গ করলেন। কি ভাবছেন রায়মশাই? ভাবছি ওই মিনতি মেয়েটির কথা। সত্যিই কি আপনার মনে হয় মেয়েটি জানে মৃণাল কোথায়? আমার অনুমান যদি মিথ্যা না হয় তো জানে। তবে সে কথা মিনতি প্রকাশ করলো না কেন? এত কথা বললে অথচ ওই কথাটা চেপে গেল কেন? তার দুটি কারণ থাকতে পারে ভাদুরী মশাই। কি কারণ? প্রথমত, কথাটা প্রকাশ করলে সে মামলার মধ্যে জড়িয়ে পড়তো, যেটা হয়তো সে কোনোক্রমেই চায়নি। দ্বিতীয়ত, হয়তো সে ব্যাপারটা সচক্ষে দেখেছিল সে রাত্রে। কিরকম? গোলাগুলির আগে হয়তো একটা গোলমাল হয়েছিল, আর সে তখন ওই ঘরের মধ্যবর্তী দরজা খুলে ব্যাপারটা সবার অলক্ষ্যে দেখেছিল। সে যে পিস্তলের গুলির শব্দেই প্রথমে আকৃষ্ট হয়েছিল, কথাটা হয়তো সত্য নয়, কিন্তু সে কথাটা প্রকাশ করেনি ওই একই কারণে। পুলিশ তার পেটের গোপন কথা হয়তো টেনে বের করতো জেরা করে। একটা কথা ভুলে যাবেন না ভাদুরী মশাই, ঘটনার সময় মিনতি আর তার স্বামী অবিনাশ ঠিক পাশের ঘরেই ছিল, অকুস্থানের এক কথায় যাকে বলে সন্নিকটে। তাহলে মিনতির ওপর কড়া নজর রাখতে হবে। আপনি ভাববেন না বাড়ি ফেরার পথেই লালবাজারের সিআইডি অফিসার প্রতুল সেনকে আমি মিনতির ওপর কনস্ট্যান্ট একটা ওয়াচ রাখবার জন্য আজ থেকে নির্দেশ দিয়ে যাব। সোমনাথ ভাদুরীকে তার গৃহে নামিয়ে দিয়ে কিরিটি সোজা সার্কাস অ্যাভিনিউতে প্রতুল সেনের গৃহে গিয়ে উপস্থিত হলো। প্রতুল সেন তখন ডিনারে বসেছিলেন। সংবাদ পেয়ে তাড়াতাড়ি বের হয়ে এলেন। কি ব্যাপার মিস্টার রায়, এত রাত্রে? কিরিটি মৃদু হেসে বললে, এত রাত কোথায়, মাত্র তো 10:15। আমি খেতে বসেছিলাম, আপনার নাম শুনে। ছি, যান আহার পর্ব শেষ করুন, আমি বসছি। না না, আপনি বলুন কি দরকার। বলবো বলেই তো এসেছি, আগে যান ডিনার শেষ করে আসুন, আমি বসছি। সে হবে কোন, আপনি বলুন। না, এমন কিছু একটা জরুরি ব্যাপার নয়, আপনি যান, ফিনিশ ইওর ডিনার ফার্স্ট। প্রতুল সেন চলে গেলেন এবং মিনিট 20 বাদেই ফিরে এলেন একটা সিগারেট ধরিয়ে। একটা সোফায় বসতে বসতে বললেন, বলুন। কিরিটি সংক্ষেপে ব্যাপারটা খুলে বলল। তারপর বললে, আমি যে জন্য এসেছি সেটা হচ্ছে ওই মিনতির সব রকম গতিবিধির ওপর আপনাকে নজর রাখার একটা ব্যবস্থা করতে হবে এক্ষুনি। বেশ, করছি। প্রতুল সেন উঠে গিয়েই ফোনে যেন কাকে নির্দেশ দিয়ে এলেন। মিস্টার রায়, আপনার ধারণা তাহলে মিনতি জানে মৃণালের হোয়ার অ্যাবাউটস? হ্যাঁ, অ্যারেস্ট করলেই তো হয়। না, এখন নয়। কিন্তু তার স্বার্থ কি? স্বার্থ একটা আছে বই কি কিছু। কি স্বার্থ থাকতে পারে? ইফ আই এম নট রং, আমার অনুমান যদি মিথ্যা না হয়ে থাকে তো, কিরিটি বললে, ওই বাড়িতে একটা চোরা কারবারের ঘাঁটি ছিল। চোরা কারবারের ঘাঁটি? হ্যাঁ, যার মধ্যে জড়িত ছিল তপন ঘোষ, বিজিত মিত্র ও সুদীপ রায় তো বটেই, ওই মিনতি ও মৃণাল সম্ভবত ছিল। সত্যি বলছেন? বললাম তো আমার অনুমান। এবং তপন ঘোষের মৃত্যুর পশ্চাতে ওই চোরা কারবার। আর মিনতির স্বামী অবিনাশ সেন, সেও থাকাটাই সম্ভব। আপনাকে আরও একটা কাজ করতে হবে মিস্টার সেন। কি?
ওই অবিনাশ সেনকে একবার লালবাজারে ডাকিয়ে আনতে হবে কালই। বেশ, কখন? বেলা 10টা বা 11টা নাগাদ। আমরা আপনার অফিসে তাকে জেরা করলে হয়তো আমরা কোনো সূত্রের সন্ধান পেতে পারি। আমার তো মনে হচ্ছে ওই মিনতি মেয়েটি, তাকে তো জেরা করবই, তার আগে তার জানা দরকার তাকে ও তার স্বামীকে আমরা সন্দেহ করছি। আচ্ছা, এখন তাহলে উঠি, কাল 10টা 11টার মধ্যে আপনার অফিসে যাব। গৃহে ফিরে এলে কৃষ্ণা বললে, টিকিট পাওয়া গিয়েছে, সামনের সোমবারের দুন এক্সপ্রেস। আজ বৃহস্পতিবার, হাতে তাহলে এখনো 3টে দিনরাত ও একটা বেলা আছে। ঠিক আছে, তার মধ্যে আশা করছি তপন ঘোষের হত্যার ব্যাপারে একটা হদিশ হয়তো পেয়েও যেতে পারি। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি কোনো একটা নির্দিষ্ট সিদ্ধান্তের কাছাকাছি এসে গিয়েছো। তোমাকে যেদিন বলছিলাম না কৃষ্ণা, রক্তের দাগ একেবারে নিশ্চিহ্নভাবে মুছে ফেলা যায় না, যতই চেষ্টা করো মুছে ফেলতে একটা আবছা দাগ কোথাও না কোথাও থেকে যাই। আর সে রক্তের দাগ যদি হত্যার হয়তো হত্যাকারী শনাক্ত হয়ে যায়। কৃষ্ণা মৃদু হেসে বললে, তাই হয়তো কোনো ক্রাইমই আজ পর্যন্ত পৃথিবীতে একেবারে পারফেক্ট হয় না, হতে পারে না। ছোট্ট একটা কিন্তু কোথাও না কোথাও থেকে যাবেই। সেই কিন্তু ধরে যদি এগোতে পারো ঠিক সত্যি তুমি পৌঁছে যাবেই। চলো, অনেক রাত হয়েছে, এবারে খাবে চলো। হ্যাঁ চলো। পরের দিন সকাল 10টা নাগাদ কিরিটি বেরোলো। লালবাজারে প্রতুল সেনের অফিস কামরায় প্রবেশ করে দেখল প্রতুল সেন তারই অপেক্ষায় বসে আছে। এসো এসো সত্য সন্ধানী, কোনো খবর আছে? অবিনাশ সেনকে এক্ষুনি আমার লোক নিয়ে আসবে। প্রতুল সেনের কথা শেষ হলো না, সাব ইন্সপেক্টর রঞ্জিত মল্লিক অবিনাশ সেনকে নিয়ে ঘরে প্রবেশ করল। অবিনাশবাবু এসেছেন স্যার। বসুন অবিনাশবাবু, প্রতুল সেন বললেন। অবিনাশ সেন বসলেন। কিরিটি চেয়ে দেখে আগন্তুকের দিকে। বয়স প্রায় 50-এর কাছাকাছি হবে বলেই মনে হয় ভদ্রলোকের। রোগা লম্বা চেহারা, গাল দুটো ভাঙা, মাথার চুলে কলপ দেওয়া, সযত্ন টেরি মাঝখানে সিথি, চোখে সোনার চশমা, নিখুঁতভাবে দাড়ি কামানো, সরু গোফ ঠোঁটের উপর, পরনে দামি শান্তিপুরি ধুতি ও সাদা সিল্কের পাঞ্জাবি, সোনার বোতাম, দুহাতের আঙুলে গোটা দুই সোনার আংটি, তার মধ্যে একটা হীরা। হীরাটি বেশ বড়, একটা বাদামের সাইজের। অনেক দাম যে হীরাটার বোঝা যায়। লোকটি কেবল ধনীই নয়, বনেরই ধনী, শৌখিন প্রকৃতির। কিন্তু সারা মুখে যেন একটা দীর্ঘ অত্যাচার ও অসংযমের ছাপ। কি ব্যাপার স্যার, এত জরুরি তলব দিয়ে আমাকে এখানে ডেকে আনলেন কেন? অবিনাশ বললেন। কোনো রকমের ভনিতা না করেই প্রতুল সেন বললেই, আপনার নিশ্চয়ই মনে আছে তপন ঘোষ হত্যা মামলার ব্যাপারটা? সঙ্গে সঙ্গে অবিনাশ সেনের চোখের দৃষ্টি যেন সজাগ তীক্ষ্ণ হয়ে ওঠে। মামলায় আপনি তো সাক্ষীও দিয়েছিলেন। আপনি ওই বাড়িতে মিনতির ঘরে যেতেন? প্রশ্ন করল এবার কিরিটি। অবিনাশ সেন চকিতে তাকালেন কিরিটির মুখের দিকে। প্রতুল সেন বললেন, উনি যা জিজ্ঞাসা করছেন তার জবাব দিন। কিন্তু স্যার, সে মামলা তো চুকে বুকে গিয়েছে। না, যায়নি। যায়নি? অবিনাশ সেনের কণ্ঠে বিস্ময়। না, তপন ঘোষের হত্যাকারী এখনো শনাক্ত হয়নি। কিরিটি আবার বললে, কিন্তু আপনি আমার প্রশ্নের এখনো জবাব দেননি। হ্যাঁ, তা মধ্যে মধ্যে যেতাম। আপনার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল, তাই না? পূর্ব পরিচয় আর কি স্যার, একজন বারবনিতা। কিন্তু তা তো নয়। কি বলতে চান স্যার? মিনতির সঙ্গে আপনার সত্যিকারের কি সম্পর্ক ছিল? সম্পর্ক আবার কি থাকবে? আপনি সত্য গোপন করছেন অবিনাশবাবু। সত্য? হ্যাঁ, তিনি ওই লাইনে আসার আগে আপনার স্ত্রী, বিবাহিতা স্ত্রী ছিলেন দ্বিতীয় পক্ষের। অবিনাশ সেনের চোয়ালটা যেন ঝুলে পড়ল সহসা, দু চোখে বোবা দৃষ্টি। কি, তাই না? বাড়ি থেকে বের হয়ে এসেছিল কুলত্যাগিনী। কথাটা আপনি আদালতে চেপে গেলেন কেন? প্রয়োজন হয়নি, অবান্তর। না, অনেক সত্য কথা হয়তো বের হয়ে পড়ার ভয়ে কথাটা চেপে গিয়েছিলেন। না না, তা সেই কুলত্যাগিনী স্ত্রীর কাছে আবার কেন আসতেন মধ্যে মধ্যে? নিশ্চয়ই ভালোবাসা টানে নয়। সত্যি তাই স্যার, বিশ্বাস করুন, ওকে আমি ভুলতে পারিনি। তা মিনতি যে এইখানে আছে খবর পেলেন কি করে? হঠাৎই
মানে অ্যাক্সিডেন্টলি? মানে ওইসব পাড়ায় ওই ধরনের মেয়েদের কাছে যেতে যেতে। অবিনাশ সেন চুপ করে থাকেন। অবিনাশবাবু? আগে আমরা কিন্তু খবর পেয়েছি। কি? কি খবর পেয়েছেন? ওই বাড়িতে একটা চোরাই কারবারের আড্ডা ছিল। চোরাই কারবার? সেই কারবারের সঙ্গে আপনি ও মিনতি যুক্ত ছিলেন। না না, বিশ্বাস করুন, ওসব ব্যাপারের মধ্যে আমি নেই। অবিনাশবাবু, আপনি জানেন মৃণাল কোথায়? না, কেমন করে জানবো? জানেন না? না। কিন্তু আমি যদি বলি আপনি জানেন? মৃণাল পাশের ঘরে থাকতো, মিনতির মুখেই আমি শুনেছিলাম। কিন্তু তার সঙ্গে কোনো আলাপ পরিচয় ছিল না, এমনকি আগে তার নামও জানতাম না। তপন ঘোষের সঙ্গে আপনার পরিচয় ছিল না? না। বিজিত বাবুর সঙ্গে? না। সুদীপ বাবুর সঙ্গে? না। তাহলে ওদের কাউকেই আপনি চিনতেন না বলতে চান অবিনাশবাবু? কথাটা বলে কিরিটি অবিনাশ সেনের মুখের দিকে তাকালো। না, বিশ্বাস করুন, ওদের কাউকেই আমি চিনতাম না। পল্টুকে আপনি চিনতেন? পল্টু? হ্যাঁ, সে তো মধ্যে মধ্যে আপনার দোকানে গিয়ে আপনার সঙ্গে দেখা করত। কথাটা কি অস্বীকার করতে পারেন? ওই নামই জীবনে কখনো শুনিনি। কিন্তু মিনতি বলেছে। কি বলেছে মিনতি? মধ্যে মধ্যে আপনি ওই তপনবাবুর সঙ্গে বিশেষ করে দেখা করবার জন্য তার ঘরে রাত্রের দিকে যেতেন। মিনতি বলেছে? হ্যাঁ, আরও বলেছে তপন পাশের ঘর থেকে মিনতির ঘরে আসতো, মাঝখানের দরজা পথে। আবার কথাবার্তা হলে চলে যেত ওই দরজা দিয়েই পাশের ঘরে। মিনতি বলেছে এই কথা আপনাকে? শেষের শব্দটা কাঁপা আক্রোশ ভরা গলায় অবিনাশ সেন যেন অস্পষ্টভাবে উচ্চারণ করলেন। ঠিক আছে অবিনাশবাবু, আপনি যেতে পারেন। ধন্যবাদ। অস্ফুট কণ্ঠে কথাটা বলে অবিনাশ সেন বের হয়ে গেলেন ঘর থেকে। অবিনাশ ঘর থেকে চলে যাবার পর প্রতুল সেন কিরিটির মুখের দিকে তাকালেন। কিরিটি অন্যমনস্কভাবে পাইপটায় নতুন তামাক ভরছে তখন। কি বুঝলেন মিস্টার রায়? প্রতুল সেন প্রশ্ন করলেন। গভীর জলের কাতলা। সে তো বোঝাই গেল, নচেত সব শেফ অস্বীকার করে যেতে পারে। তবে কাতলা টোপ গিলেছে। টোপ? হ্যাঁ, দেখলেন না, বড়শি টাকরায় গিয়ে বিঁধেছে। মিনতি কি সত্যি ওইসব কথা বলেছে মিস্টার রায়? না। তবে যে বললেন টোপ ফেলেছিলাম, একটা স্রেফ অনুমানের ওপর নির্ভর করে। দেখলেন তো অনুমানটা মিথ্যে হয়নি। এবারে আপনাকে একটা কাজ করতে হবে মিস্টার সেন। কি বলুন? মৃণালের ঘরটা এখনো খালি পড়ে আছে, সেই ঘরটা আমাদের প্রয়োজন। সে আর এমন কঠিন কি? এক্ষুনি লোক পাঠান, আর একটা টেপ রেকর্ডার পাবেন। ওই বাড়ির খিড়কির দরজাটা তাও খোলা থাকবে। তার আশেপাশে আমাদের একজন প্লেন ড্রেসে ওয়াচারও থাকবে। কিন্তু এত আয়োজন কিসের? কিরিটি তখন তার প্ল্যানটা বুঝিয়ে দিল প্রতুল সেনকে। তারপর বললে, সন্ধ্যার পরেই যেন সব প্রস্তুত থাকে। কিন্তু আপনি কি মনে করেন মিস্টার রায়? কি? টোপ গিলবে লোকটা? গিলবে বলেই আমার ধারণা। আজ না হয় কাল। বেশ, এবার আমি উঠবো। তা কখন দেখা হচ্ছে? ঠিক রাত 8:15। অতঃপর কিরিটি বিদায় নিল। সেদিনটা ছিল রবিবার। অফিস আদালত সব বন্ধ। লালবাজার থেকে বের হয়ে সোজা কিরিটি সোমনাথ ভাদুরের গৃহের দিকে গাড়ি চালাতে বলল সর্দারজিকে। বেলা তখন প্রায় 12:30। সোমনাথ ভাদুরীর ঘর প্রায় খালিই ছিল। একজন মাত্র মক্কেল ছিল ঘরে। সোমনাথ ভাদুরী তার সঙ্গেই কথা বলছিলেন। কিরিটিকে ঘরে প্রবেশ করতে দেখে সাদরে আহ্বান জানালেন সোমনাথ ভাদুরী। আসুন রায়মশাই, আসুন। কিরিটি উপবেশন করার পর সোমনাথ ভাদুরী তাড়াতাড়ি শেষ মক্কেলটিকে বিদায় দিলেন। আপনাকে ফোন করেছিলাম বাড়িতে, আপনার স্ত্রী বললেন আপনি সকালেই বের হয়েছেন। ভাদুরী বললেন, হ্যাঁ, লালবাজার গিয়েছিলাম। আজকে সকালের খবরের কাগজ পড়েছেন রায়মশাই? না, সময় পাইনি। তাছাড়া আমি সাধারণত কাগজ দুপুরে বিশ্রামের সময় পড়ি।
সুদীপ রায়। কি হয়েছে সুদীপের? সে খুন হয়েছে। খুন? কে বললে? সংবাদপত্রে বের হয়েছে তার গুলিবিদ্ধ রক্তাক্ত মৃতদেহটা রেললাইনের ধারে গতকাল সকালে পাওয়া গিয়েছে। তার মানে যেদিন সন্ধ্যায় সে আপনার এখানে এসেছিল সেই দিনই রাত্রে সে খুন হয়েছে? হিসাব মতো তাই দাঁড়াচ্ছে, সোমনাথ ভাদুরী বললেন। কিন্তু প্রতুলবাবু তো কিছু বললেন না। বোধহয় ব্যাপারটা এখনো তিনি শোনেননি। হয়তো তাই, কিন্তু লোকটা যে ওই সুদীপ রায় সেটা জানলেন কি করে? কাগজে অবশ্যই বের হয়েছে এক ব্যক্তির মৃতদেহ আবিষ্কৃত হয়েছে এবং মৃতের মুখটা কোনো ধারালো অস্ত্রের সাহায্যে ক্ষতবিক্ষত করা হয়েছে। আইডেন্টিফাই নাকি করেছে আজই তার স্ত্রী রমা। খবরের কাগজে কি সংবাদটা বের হয়েছে? না, আসলে আমিও সংবাদপত্রে নিউজটা পড়িনি রায়মশাই। আজ সকালে একটা ফোন পাই। ফোন? হ্যাঁ, অজ্ঞাতনামা এক নারীর কাছ থেকে। সেই সংবাদটা দেয়। সংবাদটা দিয়েই সে ফোনের কানেকশন কেটে দেয়। সঙ্গে সঙ্গে আপনাকে ফোন করি সংবাদটা দেওয়ার জন্য। ফোনে ঠিক কি বলেছিল আপনাকে সেই মহিলা? বলেছিল রেল লাইনের ধারে যে মৃতদেহটা পাওয়া গিয়েছে সেটা সুদীপ রায়ের। যিনি ফোন করেছিলেন তার কণ্ঠস্বর আপনি চিনতে পারেননি? না। ঠিক আছে। বলতে বলতে সামনের টেবিলের উপর রক্ষিত ফোনের রিসিভারটা তুলে নিয়ে কিরিটি ডায়াল করলো লালবাজারে। কিন্তু প্রতুল সেনকে তার অফিসে পেল না। কাকে ফোন করছিলেন? সোমনাথ ভাদুরী জিজ্ঞাসা করলেন। প্রতুল সেনকে পাওয়া গেল না, অফিসে নেই। আচ্ছা রায়মশাই, কে আমাকে ফোন করেছিল বলুন তো? মনে হয় হত্যাকারীর সহকারিণী এবং হত্যাকারীরই নির্দেশে। কিন্তু আমাকে সংবাদটা দেওয়ার কি প্রয়োজন ছিল? ভাদুরী মশাই, হত্যাকারী বরাবরই সজাগ ছিল। সুদীপবাবু যে আপনার কাছে এসেছিলেন তাও সে জানত। তাই সে আপনাকে জানিয়ে দিল ভবিষ্যতের কথা ভেবেই সুদীপবাবুকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। তার মানে যাতে সে ভবিষ্যতে আদৌ কিছু প্রকাশ করতে না পারে। হ্যাঁ, সেই সন্দেহেই তাকে পৃথিবী থেকে সরানো হয়েছে। তবে একটা ব্যাপার সুদীপবাবুর মৃত্যুতে পরিষ্কার হয়ে গেল। কোন ব্যাপারের কথা বলছেন? তপন ঘোষের হত্যা ষড়যন্ত্রের মধ্যে সুদীপবাবু না থাকলেও তিনি ব্যাপারটা অনুমান করতে পেরেছিলেন। আমি কিন্তু একটা ব্যাপার বুঝতে পারছি না রায়মশাই। সুদীপবাবু এগিয়ে এসে শতপ্রবৃত্ত হয়ে কেন সাক্ষী দিলেন তাই বোধহয়। হ্যাঁ, সে যদি ষড়যন্ত্রের মধ্যে ছিলই। সুদীপবাবুর মনের মধ্যে একটা ভয় ঢুকেছিল। ভয়? কিসের ভয়? তার নিজের প্রাণের ভয়। প্রাণের ভয়? হ্যাঁ, তার মনে ভয় ঢুকেছিল। বিজিত মিত্র যদি প্রাণের ভয়ে শেষ পর্যন্ত অ্যাপ্রুভার হয়ে সবকিছু প্রকাশ করে দেয়। তাই সে সাক্ষী দিয়ে বিজিত মিত্রকে বাঁচিয়ে দিয়েছিল বলতে চান? হ্যাঁ, বিজিত মিত্রকে আইন আদালতের এখতিয়ারের বাইরে নিয়ে যেতে চেয়েছিল। কেমন যেন সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে রায়মশাই, সোমনাথ ভাদুরী বললেন, দু আঙুলের মাঝখানে মোটা পেন্সিলটা নাচাতে নাচাতে। একটা ব্যাপার কিন্তু পরিষ্কার হয়ে গেল ভাদুরী মশাই। কি বলুন তো? সোমনাথ ভাদুরী তাকালেন কিরিটির মুখের দিকে। তপন ঘোষ, বিজিত মিত্র ও সুদীপ রায় সব এক দলের এবং সত্যি ওরা পরস্পর কোনো দুষ্কর্মের সঙ্গী ছিল পরস্পরের। চোরা কারবার? হতেও পারে। আমি কিন্তু ব্যাপারটা পূর্বাহ্নেই অনুমান করেছিলাম। তাই আজ রাত্রে ফাঁদ পাতার ব্যবস্থা করে এসেছি। ফাঁদ? হ্যাঁ, আর আমার অনুমান যদি মিথ্যা না হয় তো আজই রাত্রে ফাঁদের নাটের গুলোকে আটকা পড়তে হবে। কার কথা বলছেন? রহস্যের মেঘনাথ যিনি, তারই কথা বলছি। ব্যাপারটা সত্যি কথা বলতে কি, আমি কিন্তু এত সহজে নিষ্পত্তি হয়ে যাবে ভাবতে পারিনি হত্যাকারী এত বড় একটা ভুল তড়িঘড়ির মাথায় করে বসবে বা করে বসতে পারে। তাহলে সুদীপবাবু নিহত হওয়াটা আ ব্লেজিং ইন ডিসগাইজ। বলুন রায়মশাই। সোমনাথ বললেন, তাই কিরিটির অনুমান যে মিথ্যা নয় সেটা ওই রাত্রেই প্রমাণিত হয়ে গেল। ব্যবস্থা মতো রাত্রি 11টা নাগাদ কিরিটি ও প্রতুল সেন এসে খিড়কির দরজা পথে বাড়ির মধ্যে প্রবেশ করে খোলা বাথরুমের দরজা দিয়ে মৃণালের ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরের মধ্যে পূর্ব হতেই অন্ধকারে ঘাপটি মেরেছিল প্রতুল সেনের এক বিশ্বস্ত অনুচর। ফিসফিস করে প্রতুল সেন শুধালেন, কেউ এসেছে মৃণালের পাশের ঘরে? না স্যার। মিনতি আছে তো ঘরে? আছে। প্রার্থিত আগন্তুক ঠিক এলো রাত 12টায়।
টুক টুক করে পাশের ঘরের দরজায় নক করলো। দরজা খোলার শব্দ শোনা গেল। তাদের মধ্যে সে রাত্রে যেসব কথাবার্তা হয়েছিল পরে টেপ থেকেই তা শোনা যায়। কে? মিনতির প্রশ্ন। আমি। তুমি? আবার কেন তুমি এসেছো? তোমাকে আমার সঙ্গে নিয়ে যেতে। চলো আমার সঙ্গে। না। চলো। না। কিন্তু এখানে আর তুমি থেকো না, চলে যাও। আমি টের পেয়েছি পুলিশ ছদ্মবেশে এ বাড়ির আশেপাশে ওঁত পেতে রয়েছে। পুলিশের সাধ্য নেই আমাকে ধরে। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আর তুমি হয়তো একটা কথা জানো না, কিরিটি রায়, সেই চুচোর বেটা চামচিকে, তার সঙ্গে আমার মোলাকাত হয়েছে। চলো, আর দেরি করো না। তুমি আমার কথা শোনো, আমি বলছি তুমি চলে যাও। একা চলে যাবো? তাই কি হয়? তোমাকে একা ফেলে তো যেতে পারি না। তারপরেই একটা গো গো শব্দ। কিরিটি পাশের ঘরে প্রস্তুতি ছিল। সঙ্গে সঙ্গে পর্দা খুলে পাশের ঘরে ঢুকে পড়ে। তার পশ্চাতে প্রতুল সেন, তার হাতে ধরা পিস্তল। বলাই বাহুল্য, আততায়ী পালাবার পথ পায় না। যে দুটো হাত তার মিনতির গলায় ফাঁস পড়িয়েছিল, তার সেই হাতের মুষ্টি আপন থেকেই শিথিল হয়ে আসে। সে ফ্যাল করে তাকায় প্রতুল সেনের হাতে ধরা উদ্যত পিস্তলটার দিকে। লোকটার পরনে পাজামা ও গায়ে কালো শার্ট, মুখে চাপ দাড়ি। কিরিটি কঠিন কণ্ঠে বললে, মিস্টার সেন, ওই তপন ঘোষ ও সুদীপের হত্যাকারী, অ্যারেস্ট করুন। প্রতুল সেন ডাকলেন, বীরবল, ওর হাতে হ্যান্ডকাপ লাগাও। বীরবল পশ্চাতেই ছিল, হাত করা নিয়ে এগিয়ে এলো। লোকটার হাতে হাত করা পরালো। মিনতিকেও ছাড়বেন না, ওর হাতেও হ্যান্ডকাপ পরান। আর একজন আনেননি? বীরবলের কাছে আর একজোড়া হাত করা ছিল, সে সেটা সদ্ব্যবহার করল। ইতিমধ্যে গোলমাল শুনে বাড়ির অনেকে সেখানে এসে ভিড় করে। তারা ব্যাপার দেখে ভীত সন্ত্রস্ত। কিরিটি এবার বললে, প্রতুল সেনের দিকে তাকিয়ে, মহাপুরুষটাকে চিনতে পারলেন মিস্টার সেন? না তো। অবিনাশ, অবিনাশ সেন। হ্যাঁ, দাড়িটা উৎপাদন করুন। বেশি লাগবে না, কারণ স্পিরিট গ্রামের সাহায্য নেওয়া হয়েছে। উৎপাদন করলেই আসল চেহারাটা প্রকাশ পাবে। কিরিটির কথা মিথ্যা নয়, দেখা গেল অবিনাশ সেনই। সেই দিন রাত্রি শেষে লালবাজারে প্রতুল সেনের অফিস কক্ষে। কিরিটিকে ফিরে যেতে দেননি প্রতুল সেন, টেনে এনেছিলেন সঙ্গে করে। প্রতুল সেন বলছিলেন, ব্যাপারটা কি আপনি বুঝতে পেরেছিলেন আগেই? মানে আসল হত্যাকারী কে? বুঝতে পেরেছিলাম প্রথমেই বললে ভুল হবে, তবে কিছুটা অনুমান করেছিলাম। কি? বুঝতে পেরেছিলাম তপন ঘোষ, বিজিত মিত্র ও সুদীপ রায় আপনার কাহিনীগুলির এক ঝাঁকের পাখি, বার্ডস অব দ্য সেম ফেদার। আর এও বুঝেছিলাম ওরা যন্ত্র মাত্র, আসল যন্ত্রী ওদের পশ্চাতে কেউ ছিল। কিন্তু কে সে? একটা ধাঁধা থেকে গিয়েছিল। তারপর মিনতির সঙ্গে দেখা করতেই ব্যাপারটাকে ঘিরে সন্দেহ আরও ঘনীভূত হলো। কিরকম? বিজিত মিত্রের স্ত্রী দেবিকার পরিচয় দিয়ে ভাদুরী মশাইয়ের পায়ে যে গিয়ে পড়েছিল, সে আসলে দেবিকা নয়, বিজিত মিত্রের স্ত্রী সেই। কি বলছেন আপনি? ঠিকই বলছি, বিজিত মিত্রর কোনো স্ত্রীই ছিল না। তবে কে সে? সে ওই মিনতি। মিনতি? হ্যাঁ, মনে আছে আপনার? অমিয়বাবুর সঙ্গে একটি মেয়ে ঘোমটা মাথায় এসে দেখা করেছিল। মনে আছে। সেই মেয়েটি ও। দেবিকা নাম ধরে যে মেয়েটি ভাদুরী মশাইয়ের কাছে গিয়েছিল, তারা এক ও অকৃত্রিম। ওই মিনতি কি করে বুঝলেন? ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়ে গিয়েছিল সেই দিনই, যেদিন আমি আর ভাদুরী মশাই মিনতির সঙ্গে দেখা করতে যাই। মিনতির হাতে উল্কিতে লেখা এম অক্ষরটা দেখে একবার ঘোমটা খুলে একবার ঘোমটা দিয়ে গিয়েছিল সে। সঙ্গে সঙ্গে আমি অনুমান করেছিলাম মিনতিও ওই দলে আছে, আর তাই আজ রাত্রের ফাঁদটা পেতেছিলাম আপনার সক্রিয় সাহায্যে। আচ্ছা, সেদিন রাত্রে কি ঘটেছিল বলে আপনার মনে হয় মিস্টার রায়? অনুমানে মনে হয় ওই অবিনাশ সেনই সে রাত্রে পাশের ঘর থেকে মাঝের দরজা খুলে ওই ঘরে ঢুকে তপন ঘোষকে হত্যা করে। তারপরে এক ঢিলে দুই পাখি মারার প্ল্যান করে বিজিত মিত্রের মাথায় আঘাত করে এবং তার হাতে পিস্তলটা গুঁজে দিয়ে পালিয়ে যায়। আচ্ছা, মিনতি যদি ওই দলেরই, তবে সে অত কথা আপনাকে বললে কেন? তার উপর থেকে সন্দেহটা দূর করবার জন্য, কারণ সে আমাকে দেখে আমার কথাবার্তা শুনে বুঝতে পেরেছিল আদালতে যে মামলা শেষ হয়ে গিয়েছে
সেটা আমার বিচারে শেষ নিষ্পত্তি নয়। এবারে হয়তো কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরোবে, তাই অত কথা সে বলে আমাদের। কিন্তু সে বুঝতে পারেনি তখন তার ওইসব কথা তার বিরুদ্ধে আমার মনে সন্দেহ জাগাবে। বিজিত মিত্রর কি হলো? সম্ভবত মৃত্যু ভয়ে সে আত্মগোপন করে আছে। আর মৃণাল? মনে হয় মৃণালকে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এরপর আমি... নিরস্ত হবেন না, এই তো, তা খুঁজুন, যদি কখনো খুঁজে পান তাকে। কথাটা বলে কিরিটি মৃদু হাসল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।